Okay, so I can see that some of the groups have finalized their project names and some haven't. So is there anyone left in this class who isn't in a group yet? So if there is anyone like that, you have to let me know. Otherwise, আপনি অনেকগুলোতেই মার্কস পাবেন না। আচ্ছা, সো এমন কোন গ্রুপ আছে যে এখনো ফাইনালাইজ করেন? আপনাদের কিন্তু এই টিউসডের মধ্যে ফাইনালাইজ করতে হবে, এরপরে টাস্ক দিয়ে দেওয়া হবে। সো এমন কেউ কি আছেন যে মানে যেই তিনটা গ্রুপ এখনো ফাইনালাইজ করেন নাই, আপনারা কি আমার সাথে কথা বলে নিতে চান আজকে? If there is any group like that, then you can tell me now. আদারওয়াইজ হচ্ছে আপনারা ফাইনালাইজ করে ফেলেন এই উইকের মধ্যে। ওকে, সো যারা ফাইনালাইজ করেছেন আমাকে একটু এক্সপ্লেইন করেন আপনাদের ইয়েগুলা, প্রজেক্টগুলা। Let's start with group 2. গ্রুপ 2 এর কেউ আছেন? আসসালামু ম্যাম, জি আছি। হ্যাঁ, সো আমাকে একটু ব্রিফলি এক্সপ্লেইন করেন যে হোয়াট দিস প্রজেক্ট ইজ গোইং টু বি। ম্যাম, প্রজেক্টের নাম যেহেতু রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে কাজ, মানে আমাদের আইডিয়াটা তো মেইনলি যেটা রিয়েল এস্টেটে থাকে যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট তারা হচ্ছে সেল বা বাই করে। তো আমরা এখানে অ্যাকাউন্টিং এরও কিছু কাজ আর কি অ্যাড করব, অ্যান্ড ম্যানেজমেন্টের কাজ করব। তো আরো অনেক কিছু অ্যাড করব, এখনো সব ফাইনালাইজ করিনি, বাট আমাদের আইডিয়াটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করা। অ্যাপার্টমেন্ট সেল দেওয়ার পর বা ভাড়া দেওয়ার পর যে ম্যানেজমেন্ট গুলো হয় ওগুলো নিয়ে কাজ করে, এবং অ্যাকাউন্টিং রিলেটেডও কাজ আছে। ওকে, সো আপনাদের বেসিক্যালি এমন হবে না যে জাস্ট একটা সিঙ্গেল কোম্পানি রেসপন্সিবল, আপনাদের হলো যে অনেক। সো আপনাদের অ্যাক্টরস কারা হবে? এনিওয়ান হু ক্যান বাই অর সেল এই রিয়েল এস্টেট রিলেটেড ইস্যুস, তাই তো? বোথ সেলার এন্ড বায়ার থাকবে। ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে হলো গিয়ে ওদের অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে বায়ার সেলারদের। দেন হচ্ছে ওরা ডিসপ্লে, যারা সেলার তারা ডিসপ্লে করতে পারবে আই গেস ফ্ল্যাটের ডিটেইলস, এন্ড যারা বায়ার ম্যাম, সেল না অ্যাকচুয়ালি ম্যাম, হচ্ছে একটা কোম্পানি থেকে আর কি কোথায় কোথায় অ্যাপার্টমেন্ট আছে এগুলো শো করা হবে, এবং যারা মানে যারা ইচ্ছুক ওখানে অ্যাপার্টমেন্ট রেন্ট নেওয়ার জন্য বা কিনতে চায় অ্যাপার্টমেন্ট, তারা আর কি রিকোয়েস্ট করবে, এবং তাদের অ্যাকাউন্ট মানে একটা একটা অ্যাপার্টমেন্ট যখন আমি রেন্টে দিব, তো এগুলো তো অনেক বড় বড় কোম্পানির, মানে এখানে অনেক বলতে পারেন যে অনেক দামি না, মানে কি বলবো, ফেমাস পিপলরা থাকে যারা এরকম বড় বড় কোম্পানিতে ইয়া করে। তো তারা আর কি সবকিছু ম্যানেজমেন্ট নিজেরা করে না, সেগুলো মেইনলি ম্যানেজাররা ওনাদের জন্য সব ম্যানেজ করে। তো মাঝে মাঝে দেখা যায় যে রেন্টের টাকা বা ইলেকট্রিসিটি বিল এগুলো ম্যানেজারদের হাতে চলে গেলে সেগুলো তারা মানে একটা একটা ওকে, আচ্ছা আমি বলবো হ্যাঁ। ম্যানেজমেন্টের কাজ হবে, কোনো বাই রেন্টের কিছু কাজ হবে না। ম্যাম, ওটাও আমরা অ্যাড করতে চাচ্ছি, রেন্ট দেওয়ার জন্য আর কি, যে রিকোয়েস্ট করতে পারবে যে আমি অ্যাপার্টমেন্টটা রেন্ট করতে চাই, ওটাও আচ্ছা, অ্যাড করতে আমার চাচ্ছি। কোশ্চেন হচ্ছে যে আপনাদের অ্যাক্টরস কারা, যারা কিনতে পারবে? ওরা, ওদের অ্যাকাউন্ট থাকবে যারা রিয়েল, মানে দিস কোম্পানিজ হু আর রেসপন্সিবল ফর হ্যান্ডলিং দিস ফ্ল্যাটস অর হোয়াট এভার, ওদের অ্যাকাউন্ট কি থাকবে না সিস্টেমে? ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে না সিস্টেমে? তা না হলে হু উইল আপলোড দেয়ার ইনফরমেশন? ওদের মানে ম্যাম, আমি যে অ্যাডমিন আর কি, মানে অ্যাডমিন। অ্যাডমিন, একটা কমন অ্যাডমিন থেকেই সব ধরনের ফ্ল্যাট ওদের ইনফরমেশন আসবে? জি, মানে একটা অ্যাডমিন না, অ্যাডমিন অনেকগুলো ওই তো মানে থাকতে পারে। জি। অনেকগুলো অ্যাডমিন হোক, বাট অ্যাক্টর তো জি একটাই, ম্যাম। অ্যাডমিন। সো জি ম্যাম। তাহলে ম্যানেজমেন্টের জিনিসগুলা কে করবে? আপনি যে ম্যানেজারের কথা বলছেন ওগুলা আসলে কিভাবে হবে? মানে আমি এই পার্টটা বুঝলাম, অ্যাডমিন আর ইউজারের ইন্টারাকশনটা বুঝলাম, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে আপনি বললেন রেন্ট রিলেটেড বা বাইং রিলেটেড যত ম্যানেজমেন্ট ইস্যুস আছে সেটা আপনি আপনার সিস্টেম দিয়ে করবেন, ওটা কিভাবে হবে আমি এখনো ভিজুয়ালাইজ করতে পারছি না। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। বিষয়টা হচ্ছে যে ওই যে একটা কোম্পানি, এখন ওই কোম্পানি তো অনেকগুলো মানে অ্যাডমিনই থাকে। তো একটা অ্যাডমিনের পার্ট হচ্ছে সে হচ্ছে যত তাদের কোম্পানির যত অ্যাপার্টমেন্ট আছে যেগুলো অলরেডি এক্সিস্ট করতেছে অথবা আপকামিং যত প্রজেক্ট আছে সেগুলোকে সে ওখানে আপডেট করবে তাদের ওয়েবসাইটে। অ্যান্ড যারা ক্লায়েন্ট থাকবে তারা ওই ওই ওই
ওই সাইটের মাধ্যমে এই অ্যাডমিনদের সাথে কমিউনিকেট করবে যে কি মানে ওখানে তো সব ইনফরমেশন তারা দেখতেই পারবে, ইভেন কি তারা কমিউনিকেটও করতে পারবে, এন্ড বাই এন্ড সেলের বিষয়টাও ওখানে থাকবে। এন্ড আরেকটা পার্ট থাকবে যে পার্টের অ্যাডমিনরা হচ্ছে গিয়ে প্রজেক্ট হ্যান্ড ওভার করার পর তাদের যত ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ফাইন্যান্স মানে যত অ্যাকাউন্ট, ট্রানজেকশন এন্ড হ্যাঁ ব্লা ব্লা ট্রানজাকশন। সেগুলো হচ্ছে গিয়ে আরেকটা অ্যাডমিন হচ্ছে হ্যান্ডেল করবে। সে হচ্ছে সব ইনফরমেশন মানে তাদের সাইটে মানে সেই অ্যাপ্লিকেশনটাতে সে সেই সব কিছু এন্ট্রি দিতে পারবে। অ্যান্ড যে ক্লায়েন্ট থাকবে তাদের সেই ক্লায়েন্টেরও হচ্ছে অ্যাকাউন্ট থাকবে, তারা তাদের যত কিছু আছে যাতে তাদের যত প্রপার্টি এভরিথিং সব কিছুর সব প্রপার্টিজ এর ইনফরমেশনও তারা ওখান থেকে দেখতে পাবে। আচ্ছা, সো বেসিক্যালি আপনাদের দুই টাইপের অ্যাডমিন, তাদের কাজগুলো এক্সপ্লিসিটলি দুই টাইপের ডিফাইন্ড, একটা হচ্ছে জি ম্যাম। ম্যানেজমেন্ট টাইপের, একটা হচ্ছে বাইং সেলিং টাইপের, সামথিং জি লাইক দ্যাট। ম্যাম। জি। ওকে, ঠিক আছে। তো যখন আপনারা কোনো ডায়াগ্রামস বা কিছু বানাবেন, এগুলা হচ্ছে ওখানে চলে আসবে, লাইক ইউজ কেস হলে সেটার ইনহেরিটেন্স চলে আসবে, দুই টাইপের অ্যাডমিন। তো তাহলে এটা একটু আপনাদের এক্সপ্লিসিটলি করতে হবে, ইদার আপনি দুই টাইপের অ্যাডমিন করবেন অথবা একদম একটা হচ্ছে গিয়ে ওদের দুই টাইপের রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসবেন, হ্যাঁ, বিকজ দুইটা কাজ একদম ওয়েল ডিফাইন্ড এন্ড সেপারেট। ফাইন, তাহলে আপনারা দিস প্রজেক্ট সিমস ফাইন টু মি। আপনারা তাহলে তিন টাইপের একটা রাখবেন, একটা জি ইউজার, ম্যাম। একটা হচ্ছে representative for buying, selling, whatever, আর একটা হচ্ছে for management. Okay, group 3, musicity. Anyone from group 3? Yes, ma'am. Okay, আপনাদের প্রজেক্টটা কি হবে? Uh, it's a platform where a person can upload his own music and earn from it, and also listen to other artists' music. Are you in my lab, in my SAD lab? Yes, ma'am. Yes, ma'am. তো আপনাদের ওই প্রজেক্টটাই, মিউজিকের Yes, যে ma'am. প্রজেক্টটা ওইটাই। Exactly, ma'am. আমি কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। Yes, ma'am. Yes, ma'am. ওকে, ঠিক আছে, তাহলে তো আপনার এটা জানি। গ্রুপ 6, anyone from group 6? গ্রুপ 6 এর সবাই অ্যাবসেন্ট? ওকে, গ্রুপ 7, anyone from group 7? রকিব হাসান, সাদমান আহমেদ সাদ, ফারিহা সুলতানা, মাহবুব রহমান, আব্দুল্লাহ নাইম, আরাফাত মোহাম্মদ হক, no one is present today? ম্যাম আমাদেরটা হচ্ছে লাইভ কুরিয়ার ট্র্যাকিং সিস্টেম। ম্যাম গ্রুপ 6 তোমরা। আচ্ছা, গ্রুপ 7 এর সাথে কথা বলি, তারপর গ্রুপ 6 এ যাই। 7 বলেন। জি ম্যাম, মানে যেমন পাঠাও, তারপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এরকম মানে আমরা অনলাইনে কুরিয়ারটা ট্র্যাক করবে আমাদের সিস্টেমটা, আমরা এটা করবার প্ল্যান করছি। বাট আপনাদের সিস্টেমটা তাহলে খুবই ছোট হয়ে যাবে না? জাস্ট ট্র্যাকিং পার্টটা থাকবে আর কিছু না থাকবে ম্যাম, ট্র্যাকিংও করবে আর ম্যানেজমেন্টও থাকবে। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা বলতে? জি ম্যাম, মানে যেমন শুধু ট্র্যাকই করবে না, মানে 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 এটাও সার্ভিসটাও দিবে, কুরিয়ার সার্ভিসটাও দিবে। কুরিয়ার সার্ভিসটা দিবে। আচ্ছা, আপনি তো খুব লাইক ম্যানুয়ালি রিয়েল লাইফ চিন্তা করছেন, আমি অ্যাপ্লিকেশনটার কথা চিন্তা করছি। অ্যাপ্লিকেশনটা যদি আপনি বানান, আপনি ইমাজিন করেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন আপনি, ওটার ফাংশনগুলো মানে ওটার ফিচারগুলো কি কি হবে? যেমন ম্যাডাম, অ্যাডমিন থাকবে, অ্যাডমিনই কন্ট্রোল করবে যে গিয়ে কারা কারা কুরিয়ারের জন্য দিচ্ছে, মানে চাচ্ছে, মানে তাহলে ওদেরকে আমরা ম্যানেজ করে মানে দিব আর কি। আচ্ছা, অ্যাডমিন থাকবে আর ইউজার থাকবে, তাই তো? এখন ইউজার হচ্ছে কোনো কিছু অর্ডার করতে পারবে ওখান থেকে, সেই মানে ওরা কি অর্ডার পার্টটা করতে পারবে নাকি ওটা অর্ডার পার্টটা করতে পারবে। পারবে? হ্যাঁ। আচ্ছা, সো ওখান বেসিক্যালি কোন একটা পার্সেল ডেলিভারি সিস্টেম, সেটা ট্র্যাকিংও থাকবে, তাই তো? জি ম্যাম, জি ম্যাম। ওকে, আচ্ছা। সো তাহলে ফিচার্স কি কি থাকবে? যে ওরা অর্ডার করতে পারবে, দেন হলো গিয়ে সেটা ট্র্যাক করতে পারবে, দেন ওরা বাসায় আসলে সেটার, বাসায় হোক বা যাই হোক, হোম ডেলিভারি হোক আর যাই হোক, সেটা হচ্ছে ওরা মানে পেমেন্টও থাকবে, রাইট? পেমেন্টও থাকবে, জি ম্যাম। আচ্ছা, পরে কি রিভিউ বা রেটিং এরকম কিছু থাকবে? জি ম্যাম, এটাও এই ফিচারটাও রাখার চিন্তা ভাবনা করছি, গ্রুপের সবাই মিলে একসাথে। ঠিক আছে, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ফিচার্স একটু বাড়ায়েন, আপনারা তো অনেক মানুষ, 6 জন, সো বেশি বেশি ফিচার্স রাখার ট্রাই করেন। ওকে। আচ্ছা, গ্রুপ 6, ইয়েস ম্যাম। আপনাদের একটু এক্সপ্লেইন করেন। ম্যাম আমাদেরটা হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। লার্নিং প্ল্যাটফর্মটা হচ্ছে
টিপিক্যাল অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে আলাদা। যেমন হচ্ছে আমরা এখানে আমাদের কোর্স প্রি রেকর্ডেড কোর্সগুলো বাই সেল করা যাবে। সেকেন্ড হচ্ছে যে লাইভ ক্লাস, যেমন স্কুল কলেজে বিভিন্ন টিচাররা প্রাইভেট ক্লাস নেয়, তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যেমন ক্লাসগুলো প্রাইভেটই বলা যায়, সেখানে হচ্ছে মানে প্রাইভেট ক্লাস টিচাররা ক্রিয়েট করতে পারবে, একটা ফি দিয়ে হচ্ছে স্টুডেন্টরা জয়েন করতে পারবে, বা ফ্রি যদি টিচার সেটা কনফিগার করবে কিভাবে জয়েন করতে হবে। তারপরে হচ্ছে একটা ফোরাম থাকবে স্টুডেন্টদের হেল্প করার জন্য, কোশ্চেন করার জন্য। তারপর সেই কোশ্চেন যারা অ্যান্সার করবে সেটা যদি বেস্ট অ্যান্সার নির্বাচিত হয় তাহলে আমরা তাকে কিছু পয়েন্ট দিব, সেই পয়েন্ট দিয়ে তারা হচ্ছে কোর্স কিনতে পারবে বা কোনো ক্লাসে এনরোল করতে পারবে। ওকে, তাহলে তো আপনাদের বেশ ফিচার্স আছে। অ্যাক্টরস এবং কারা হবে, মেসেজিং, মানে তারপরে যারা স্টুডেন্ট, টিচার এন্ড অ্যাডমিন, তাই তো? জি, দুই টাইপের লগইন থাকবে, স্টুডেন্ট এন্ড টিচার। ওকে, ফাইন। তাহলে যারা যারা বললেন আপনাদের প্রজেক্ট সিমস ফাইন টু মি। জাস্ট এই যে গ্রুপ 7 আপনারা একটু বেশি ফিচার রেখেন, 6 এ তো অলরেডি ফিচার আছে। নিউজিসিটি তো আমি জানি, আর রিয়েল এস্টেট ম্যানেজমেন্টটা আপনাদেরটা কিন্তু একটু ট্রিকি, বিকজ আপনাদের ফিচার্স গুলো আমি এখনো ওয়েল ডিফাইন আমার মাথায় আনতে পারি নাই। আপনারা একটু কিভাবে ফিচার গুলো আরো একটু এনরিচ করবেন সেটা চিন্তা করেন। গ্রুপ 1, 4, 5 আপনাদের কোনো এখনো কিছু ঠিক হয় নাই যে কি করতে ম্যাম, চান? গ্রুপ 4 আছি আমরা। আমরা একটা আইডিয়া বের করছি, কিন্তু আমরা এখনো নাম দিইনি, তো এই কারণে লেখা হ্যাঁ, হয়নি। কেটে বলেন। ম্যাম, আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা হচ্ছে একটা অনলাইন জব সিকিং প্ল্যাটফর্ম তৈরি করব। মানে হচ্ছে এখানে হচ্ছে ইউজার থাকবে, অ্যাডমিন থাকবে, বিভিন্ন মানে ইউজার দুই রকমের হবে, কোম্পানি থাকবে এবং হচ্ছে নর্মাল যারা মানে জব খুঁজতেছে। কোম্পানি এখানে আপনার মানে বিভিন্ন পোস্ট করতে পারবে তাদের জব অফারিংস এর জন্য, আর যারা অন্যান্য ইউজার যারা জব সার্চ করতেছে তারা হচ্ছে এখানে জব খুঁজে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, তারপর সিভি ড্রপ করতে পারবে। ওকে, ফাইন, দ্যাট সিমস ফাইন টু মি। আপনারা করতে পারেন এটা। আচ্ছা, তাহলে গ্রুপ 1 আর 5 বাকি, আপনারা কিছু চিন্তা করেন? গ্রুপ 5 থেকে আমরা চিন্তা করছি আমরা একটা ফুড অর্ডারিং আর কি অনলাইন ফুড অর্ডারিং সিস্টেম করব, এটার নাম হচ্ছে ডোর ডিলাইটস। আর এখানের মধ্যে ফিচার্স থাকবে ম্যাডাম, অর্ডার কুকড মিল, অর্ডার রেসিপি, তারপর হচ্ছে অর্ডার ইনগ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে নিউট্রিশন। কি বলতে মানে ওরা রেসিপি অর্ডার করতে পারে, রেসিপি ওদের কাছে আসবে? না মানে হচ্ছে আমরা যে ফুডটা আর কি আমরা কিনতেছি, মানে একজন মানুষ কিনতেছে, সেটার যে রেসিপিটা সেটা আর কি শো করবে আর কি আমাদের ওয়েবসাইটে, যে এটা এই জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, যেমন ইনগ্রেডিয়েন্ট, রেসিপি, এগুলো আর কি শো করবে। যদি যেখান থেকে, যে রেস্টুরেন্ট থেকে আর কি এটা, হ্যাঁ, ওরা যদি প্রোভাইড করে তখনই আসবে, যদি ওরা প্রোভাইড করতে রাজি হয় তখন, যদি প্রোভাইড করতে রাজি না হয় তখন আর কি আসবে না। এছাড়া হচ্ছে এখানে রিভিউ সিস্টেম থাকবে, তারপর আমাদের এখানে সাবস্ক্রিপশন সিস্টেম থাকবে, তারপর হচ্ছে কুকিং কোর্স থাকবে। যদি কোনো একটা মনে করেন যে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া অর্ডার দিলাম, এখন ওইটা রেসিপিটা পছন্দ হলো, এখন যদি ওই কোম্পানি কুকিং কোর্সটা মানে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে শেয়ার করতে চাই, মানে তখন আমরা আর কি ওইটা শো করতে পারবো। আর মূলত হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে কিলার দুইটা ইয়া থাকবে, হচ্ছে কুকিং কোর্স আর হচ্ছে ইনগ্রেডিয়েন্টটা। এগুলো অন্যান্য ওয়েবসাইটে মূলত দেওয়া হয় না। আমাদের একটু এক্সপ্লেইন করুন তো কুকিং কোর্স পার্টটা। কুকিং কোর্স পার্টটা হচ্ছে যে মনে করেন একজনে একটা মনে করেন বিরিয়ানির এক জায়গা থেকে বিরিয়ানির একটা খাবার অর্ডার দিল, এখন সে খাবারটা মানে যদি আমাদের ক্লায়েন্টদের পছন্দ হয়, সে যদি এটা শিখতে চায়, তখন সে আর কি যদি ওই রেস্টুরেন্টের সাথে আমাদের কন্ট্রাক্ট থাকবে, যদি ওরা ওইটার ভিডিওটা প্রোভাইড করতে চায়, তখন আমরা আর কি ওই ভিডিওটা আমাদের ক্লায়েন্টকে দিতে পারবো। মানে আসলে ওরা ওই যে আপনি যে বললেন ইনফরমেশন ডিসপ্লে, ওটা হচ্ছে টেক্সটও হতে পারে, ভিডিও, ফটো, ম্যাটেরিয়াল, কোনো কন্টেন্ট, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে, সো এটা ইটস কাইন্ড অফ লাইক ফুড ডেলিভারি প্লাস লার্নিং কুকিং টাইপের একটা সিস্টেম। ইয়েস ম্যাম। আচ্ছা, ফাইন, ঠিক আছে। তাহলে গ্রুপ 1 আপনারা কিছু চিন্তা করেন নাই? আপনারা কিন্তু আপনাদের ফাইনালটা দিয়ে দিয়েন টিউসডেতে, হ্যাঁ? তো সবাই আপনাদের, হ্যাঁ, গ্রুপ 1 থেকে বলছেন?
না ম্যাম, আমি নিউ একটা গ্রুপ অ্যাড করেছিলাম এক্সেল ফাইলে। ম্যাম দিস ও ইজ মাই আচ্ছা, ম্যাম, এটা এই ফার্স্ট ক্লাস। এন্ড ওকে, আসলে আপনি ম্যাম আগে আমার কোনো ক্লাসে ছিলেন না? না ম্যাম, বাট আমি লেকচার গুলো দুটা ক্লাস লেকচার দেখেছিলাম অ্যাকচুয়ালি ম্যাম। আমার আসলে ফুল ফ্যামিলি আপনার কি নাম হলো? ম্যাম কোভিড এফেক্টেড, সো একটু উইকনেসের কারণে অ্যাটেন্ড করতে পারিনি লাস্ট অনেক কয়েকটা আচ্ছা আচ্ছা, ক্লাসে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি তাহলে আমাকে একটা ইমেল করেন, আপনার তো তাহলে অনেকগুলো অ্যাটেন্ডেন্স মিসড, সো ওই কেসটার জি ম্যাম। জন্য আমাকে ইমেল করে রেখেন জাস্ট ইন কেস। আর হলো তাহলে এখন তো ম্যাম আপনি সিটি ওয়ান দিতে পারেন নাই। না ম্যাম, সিটি ওয়ানটা দিতে পারিনি, বাট আমি আচ্ছা, এখন ম্যাম সমস্যা নেই, আস্তে থ্রি আস্তে। আউট অফ ফাইভ, 3 out of 5 কাউন্ট হবে তো। So আপনি দেখেন, তিনটায় যদি মার্ক না উঠে, যদি আপনি পরে মনে করেন যে আপনি যেহেতু সিক ছিলেন আপনি দিতে পারেন নাই, তাহলে ওটা আমাকে কোর্সের শেষে জানায়েন। বাট হ্যাঁ আই ম্যাম হোপ। ম্যাম হুম। হ্যাঁ, নেক্সট গুলা ম্যাম ইনশাল্লাহ ভালো হবে। এন্ড আমি ম্যাম যদি সিঙ্গেল একজন একটা টিম হই, তাহলেও ম্যাম আমি এটা কভার করতে পারবো। যে আমি এন্ড আমার প্রজেক্টের নামটা অ্যাড করে দিয়েছি 8 নম্বর গ্রুপে। মানে আপনি একাই করতে চাচ্ছেন হ্যাঁ ম্যাম। পুরা? মানে আপনি জি। কনফিডেন্ট আপনি ফুল কোর্সে পুরো একা করতে পারবেন? হ্যাঁ পারবো ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, আপনি কিন্তু এখনো ওয়ার্কলোডটা হয়তো বুঝতে পারছেন না। আপনার কিন্তু বড় বড় প্রেজেন্টেশন বানাতে হবে, আর কোর্সের শেষে একটা বড় রিপোর্ট বানাতে হবে। হ্যাঁ ম্যাম পারবো, কোয়াইট সমস্যা লেন্দি, নেই। 15 পেজের একটা রিপোর্ট হবে, যেটা আপনাদের ঠিক ফাইনাল এক্সামের আগে আগে বানাতে হতে পারে। সো আমি আপনাকে আবারও বলছি, দিস উইল বি টাফ। আপনি কি আহ, করবেন তবুও? পারবো ম্যাম। আচ্ছা ওকে, আপনি এটা একটু চিন্তা ভাবনা করেন। আপনি যদি তবুও করতে চান টিউসডের মধ্যে, তাহলে ফাইন, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। বাট পরে আমার যদি হুম ম্যাম আমার এখানে এক্সপিরিয়েন্স আছে আপনার ডেভেলপমেন্টে একটু আগে থেকে, এই জন্য ঠিক আছে, ইজি হবে আর কি আমার মানে জন্য। প্রবলেম, দ্য থিং ইজ, আমরা তো এখানে কোড করব না। এমনও হতে পারে যে আমরা যদি কোড করতাম, ইফ দিস ওয়াজ আ ল্যাব ক্লাস, দিস হ্যাপেন সামটাইমস, যে আমি আসলে একদিনে কোড করে ফেলতে পারবো, সো সমস্যা হবে না। বাট এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা। আপনাদের যেহেতু থিওরি, সো ধরেন প্রেজেন্টেশন বানাতে হতে পারে, তারপরে হচ্ছে আপনার একা অনেক টাইম ধরে কথা বলতে হচ্ছে ভার্সেস অন্য জি ম্যাম। গ্রুপগুলো যেগুলা ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। সো মানে আমি আপনাদের ভালোর জন্যই বললাম যে আপনাদের একা করতে ডিফিকাল্ট হতে পারে, বাট আপনি একজন আলাদা, সো আই থিংক এটা করা যেতে পারে। অন্য যেহেতু আপনি একাই বাকি আছেন, if you হ্যাঁ। insist that you can do it on your own, then it's fine. ইয়েস ম্যাম, আই ক্যান ডু ইট ম্যাম। Okay, fine, ঠিক আছে, তাহলে আপনি একা থাকেন যদি আপনি। এন্ড আমি কি ম্যাম আমার প্রজেক্টটা একটু এক্সপ্লেইন করবো? হ্যাঁ, শিওর, করেন। থ্যাংক ইউ ম্যাম। এখানে ম্যাম আমার প্রজেক্টের আইডিয়াটা হচ্ছে যে একটা পয়েন্ট অফ সেল পিওএস সিস্টেম, যেটা আমরা বিভিন্ন সুপার শপে দেখি। সো এখানে থাকবে যে ম্যাম ইউজার লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম, আই মিন দেন সেশন হ্যান্ডলিং, অ্যান্ড দেন the product adding, product deletion, product searching with image, product data, like there will be images also, a lot of information, product parameters, etc. And লাইক আমি অলসো এখানে একটা বারকোড স্ক্যানিং অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, যে একটা বারকোড স্ক্যানের মাধ্যমে সে একটা প্রোডাক্ট সে সার্চ করলো, সে বারকোডটা দিয়ে যখন স্ক্যান করবে স্ক্রিনে, সে অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা ডিসপ্লে করবে, সার্চ রেজাল্টে শো করবে। এটাই অ্যাকচুয়ালি ম্যাম আমার মেইন প্রোডাক্ট আইডিয়া। তাহলে আপনার ইউজার্স এক্স্যাক্টলি কারা, মানে অ্যাক্টরস কারা হচ্ছে? এখানে মেইনলি যেহেতু এটা ম্যাম একটা পিওএস সিস্টেম, সো এখানে ইউজার বলতে অনলি একটা পয়েন্ট অফ সেল অথবা একটা সুপার শপ অথবা কোনো একটা শপের যারা সেলস টিম, সেলস মেম্বার, তারাই অ্যাকচুয়ালি এটা ইউজার। আর নর্মাল যারা কাস্টমার, তারা তো অ্যাকচুয়ালি এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না। অনলি যখন একজন সেলসম্যান তাদের নিজস্ব ইউজার লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে, তারা লগ ইন করবে, দেন বিভিন্ন অর্ডার নেবে কাস্টমারের কাছ থেকে, সেটা এখানে ইনপুট দিয়ে দিবে এই পয়েন্ট অফ সেল সফটওয়্যারের মধ্যে, সেটা ডেটাবেজে সেভ থাকবে মাইএসকিউএল। ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি করেন এটা। গ্রুপ 1 এর কেউ নাই তার মানে না? ম্যাম আমি গ্রুপ 1 থেকে বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোনো আইডিয়া নাই এখনো প্রজেক্ট সম্পর্কে? আইডিয়া বলতে আমি হলো একটা আইডিয়া করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা ল্যাবে কাজ করতেছি, সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ যাবে অবশ্যই ল্যাবে। সেটা কাজটা কি আসলে, প্রজেক্টে কি? হচ্ছে আমাদের ওই যে মানে মানে পুরাতন বই লাইব্রেরি, মানে পুরাতন বই হচ্ছে আমরা রেন্ট করব, এক্সচেঞ্জ ওই করব। যে বাই এক্সচেঞ্জ সেল বুক সামথিং লাইক দ্যাট। তাহলে জি আপনারা আমার সাথে ল্যাবে আছেন, হ্যাঁ এটা করতে পারবেন, ফাইন, লিখে দিয়েন এখানে তাহলে। আচ্ছা, তাহলে আমাদের এই প্রজেক্ট মোটামুটি ফাইনালাইজ হয়ে গেল। যাদের জাস্ট নামগুলা লেখা বাকি লিখে দিয়েন। আমাদের আই হোপ ফার্স্ট 2-3টা ডায়াগ্রাম হয়ে গেলে আমরা হোম অ্যাসাইনমেন্ট ক্লাস
অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারবো। আপনাদের তো মনে হয় ফার্স্ট অ্যাসাইনমেন্ট এখনো দেওয়া হয় না, রাইট? হোম যেটা না স্যার, না ম্যাম। দেওয়া না হয়, ম্যাম এখনো হয়নি। দিয়ে দিব 1 উইকের মধ্যে। সো আমরা আজকের ক্লাসটার মেইন এজেন্ডা হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রাম শুরু করা। এর আগে আগের ক্লাসে মনে হয় একটু খুব ছোটখাটো জিনিস বাকি ছিল, আমি একটু কুইকলি রিভিউ করি। Okay, so basically we were looking at a very small part of implementation, which was conversion of system from suppose manual to computerized or computerized to computerized. So we went through the different steps or the activity network for conversion. So এটার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা নতুন শিখেছিলাম, সেটা হলো প্যারালাল প্রসেসিং, যেটা হলো if we have an old system and if we want to convert it to a new one, then we don't exactly give up the old system completely. We continue processing on both the sides, the old and the new one. So new one এর যদি প্রসেস করতে করতে দেখি যে কোনো বাগস নাই, তখন আমরা ওল্ডটা থামাই দেই। তো আমরা ইনক্রিমেন্টালি ডেভেলপ করতে থাকি আর প্রসেস করতে থাকি। সো এই ডেটা মানে আমরা যখন একটা কনভার্ট করি সিস্টেমকে একটা থেকে আরেকটায়, তখন আমাদের ডেটাগুলোও ট্রান্সফার করতে হয়। We have to transfer data from the old system to the new one. So এটার জন্য আমাদের যেটা করতে হয় যে নিউ সিস্টেমে ডেটা এন্ট্রি করতে হয়। So I was giving an example of the human resource management that for example it was manual before, or now you want to computerize it and input information of the workers in your company. Then this data entry step should be the first step, that you have to input the data into your new system. The second thing is audit control. So this means that you need to detect different kinds of mistakes within the data. So this will involve detecting any kind of mistakes in the data, like আগের সিস্টেমে কিছু মিস্টেক ছিল সেটা যেন নতুন সিস্টেমে না থাকে। সেটার জন্য we will need the history of deletion and or insertions. সো আমাদের যদি একটা যা যা ডিলিট হয়েছে সেটার হিস্ট্রিটাও থাকে পুরানো সিস্টেম থেকে, দেন উই ক্যান অ্যাকচুয়ালি ম্যানেজ দিস ইভেন বেটার, যে কোন কোন সিস্টেমস ডিলিট, কোন কোন ডেটা ডিলিট করা হয়েছিল অ্যান্ড কেন হয়েছিল, সেগুলোকে আমার লাগবে নাকি না। সো এইসব হিস্ট্রিটাও লাগে। কন্ট্রোলিং দ্য ডিলিশন অফ ডেটা, দেন যেসব ডেটা ডিলিট হয়েছিল সেটা কন্ট্রোল করা আর কি, ম্যানেজ করা, সেটাই। সো এমন হতে পারে যে আগের সিস্টেমে হচ্ছে আমি এমন একটা পার্টিকুলার ইনফরমেশন ডিলিট করেছিলাম, সো ডিলিটেড ডেটাবেস বলতে একটা জিনিস থাকে, ডিলিটেড ডেটাবেস থেকে যদি আমি কোনো ইনফরমেশন নিয়ে আসতে চাই সেটাকে কন্ট্রোলিং ডিলিশন অফ ডেটা বলা হয়। আচ্ছা, তারপরে হলো ইউজার ট্রেনিং। সো ইউ আর ইন্ট্রোডিউসিং আ নিউ সিস্টেম নাও, এটার জন্য তো ইউ হ্যাভ টু ট্রেন সাম ইউজার্স। সো দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ইউজার্স কেপাবিলিটিস। সো কোন ইউজার কোন কাজে আসলে কিরকম কেপেবল, ওটার উপর ডিপেন্ড করে ওদের ট্রেনিংটাকে ডিজাইন করা হয়। ইফ দে হ্যাভ রিলি হাই কেপাবিলিটিস অলরেডি, ওরা নতুন সিস্টেমে অ্যাডজাস্ট করতে পারবে, তো ট্রেনিংটা লিমিটেড হয়। So simultaneously আর কি এরকম অবস্থা। So nature of the system being installed, এটার উপরও ডিপেন্ড করবে the user training. So একটা সিস্টেম যেটা ইনস্টল করা হচ্ছে সেটা যদি এমন একটা সিস্টেম থাকে যেটা আসলে খুব vigorous ট্রেনিং লাগবে না, যেটা আসলে সফটওয়্যার ডেভেলপার্সরা খুব মানে সফটওয়্যার ডেভেলপার্স হোক আর ইউজার্স হোক, ক্লায়েন্টস হোক, যে কোনো কেউ ইজিলি ইউজ করতে পারবে, তাহলে আসলে এত কিছু ট্রেনিং দরকার নাই। সো ফর এক্সাম্পল যদি জাস্ট ডেটাবেস এন্ট্রি দিয়ে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে তো পিপল হু আর রেসপন্সিবল ইন হিউম্যান রিসোর্সেস, ওদের জন্য এত ট্রেনিং দেওয়া লাগবে না। বাট সেই সিস্টেমটা যদি খুব কমপ্লিকেটেড হয়, তাহলে তো আমার ভিগারাস ট্রেনিং অ্যারেঞ্জ করতে হবে। সো যেমন আমি যদি একটা এটিএম সিস্টেম অপারেট করার একটা রাখতে চাই, ট্রেনিং রাখতে চাই, সেটার জন্য হয়তো আমার খুবই ভিগারাসলি ট্রেন করতে হবে। বাট ইফ আই হ্যাভ টু অ্যানালাইজ আ সিচুয়েশন, মানে আমার নতুন একটা সিস্টেম আসছে যেটাকে আমার ফর এক্সাম্পল আমার একটা সামথিং কোনো কিছুর ফোরকাস্ট দিবে, যেটা অ্যানালিসিস করে ফোরকাস্ট দিবে। সো অ্যানালিসিসটা তো কম্পিউটার করে দিচ্ছে, হয়তো আমার এটা ইউজ করতে এত ট্রেনিং লাগবে না। সো ইউজার ট্রেনিংটা আসল কথা হচ্ছে ইট উইল ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য সিস্টেম অ্যান্ড দ্য ইউজার্স কেপেবিলিটিস। তো এই ট্রেনিংটা করার জন্য আমাদের কিছু এইড ইউজ করা হয়, মানে হেল্পিং হ্যান্ডস। দোজ আর ইউজার ম্যানুয়ালস, হেল্প স্ক্রিনস। ইউজার ম্যানুয়াল তো জানেন, একটা ম্যানুয়াল বা টিউটোরিয়াল টাইপের, যেখানে আমাদেরকে এই এইড গুলা থাকে আর কি। হেল্প স্ক্রিন মানে একটা স্ক্রিন থাকবে, একটা হেল্প বাটন থাকবে, ওখানে ক্লিক করলে আই ক্যান গো টু আ স্ক্রিন যেখানে আমাকে কিছু ইনফরমেশন ডিসপ্লে করবে। দিস ইজ প্রবাবলি অ্যাভেলেবল ইন এনি অ্যাপ্লিকেশন, ইন এনি ওয়েবসাইট দ্যাট ইউ গো টু। আই থিঙ্ক হেল্প স্ক্রিন বলতে আসলে সবাই জানেন অলরেডি। ডেটা ডিকশনারি, সো যেই ডেটাগুলা ডিফাইন্ড, সেই ডেটাগুলার কিছু কি বলবো মেটা ডেটা বা ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেটা ইটসেলফ। লাইক আমি হচ্ছে স্টুডেন্ট রিলেটেড ডেটা স্টোর করলাম, তো স্টুডেন্ট রিলেটেড কি কি ডেটা স্টোর করলাম, তাদের নাম, তাদের এজ,
তারপরে হচ্ছে গিয়ে আইডি, এগুলো আসলে এক্স্যাক্টলি কি ডিফাইন করে। কোর্স বলতে আসলে আমি কি বুঝি ওই ক্লাসের, তারপরে সেকশন বলতে আমি কি বুঝি। সো মানে প্রত্যেকটা ডেটার অ্যাট্রিবিউট গুলার আসলে ডেফিনিশন, সো ওগুলাকে আর কি ইনভলভড ইন ডেটা ডিকশনারি। তারপর হচ্ছে জব এইডস, সো ফর এক্সাম্পল ফ্লো চার্ট, ওয়াল চার্ট, এইসব জিনিসপত্র আর কি দিয়ে মানে একটা ফ্লো চার্ট যদি থাকে, দেন আই ক্যান হেল্প দিস ক্যান হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউ সিস্টেম ইভেন বেটার। সো এগুলো দিয়ে আসলে কি করা হয়, ট্রেন করা হয় ফর দ্য নিউ সিস্টেম। তারপরে হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি কি থাকতে পারে, এভ্যালুয়েশন এন্ড মেইনটেনেন্স। একটা সিস্টেমকে যদি আমি এভ্যালুয়েট করতে চাই, সেটার সোর্সেস কি কি হতে পারে। We already know some of these sources like benchmark programs. So we already know what benchmark analysis is. Benchmark দিয়ে আমরা evaluate করতে পারি যে আমাদের সিস্টেমটা কত ভালো। সো আমরা তো দেখেছি যে ইমপ্লিমেন্টেশনের আগে বেঞ্চমার্ক অ্যানালাইজ করা হয় to understand to find out the feature list fixation, right? So similarly, once the system has been made, এরপরে হলো আবার আমি যদি এটাকে evaluate করতে চাই how good my system is, সেটাকে আমি বেঞ্চমার্ক দিয়ে অ্যানালাইজ করব। মানে এমন হতে পারে যে আমি সিস্টেমটা বানানোর আগে আমি একটা বেঞ্চমার্ক অ্যানালিসিস করেছিলাম যেখানে আমি কিছু ফিচার্স প্রমিস করেছিলাম, বাট আফটার দ্য সিস্টেম ওয়াজ মেড আমি দেখলাম যে আসলে আমি সব প্রমিসড ফিচার দিতে পারি নাই। তো এরপরে হচ্ছে আমি আবার কম্পেয়ার করব বেঞ্চমার্কদের সাথে যে ওদের কি কি ফিচারের সাথে আমারগুলার হয়তো মিল আছে, আমি কি নতুন ফিচারগুলো অ্যাকচুয়ালি দিতে পেরেছি নাকি না। সো these evaluation techniques, they will actually come from benchmark analysis after the system has been made. Experience of other users, so এটাকে বলা হয় acceptance testing. So একটা ইউজার যখন এই সিস্টেমটাকে ইউজ করবে, তারপরে সেটাকে সে ঠিক মতো ইউজ করতে পারছে নাকি না, তার জন্য ইজি হচ্ছে নাকি ইউজ করা। So this is also another source of evaluation. Product reference manuals, so আমার ম্যানুয়াল গুলার আসলে কোয়ালিটি কিরকম, সেটা হচ্ছে একটা সোর্স অফ এভ্যালুয়েশন। আমি কি ম্যানুয়াল দেখে ইজিলি জিনিসটাকে উপর কাজ করতে পারি নাকি না, সিস্টেমটার উপর কাজ করতে পারি নাকি না, এন্ড ইফ দে আর স্ট্যান্ডার্ড অর আপ টু ডেট, দ্যাট ইজ অলসো আ সোর্স অফ এভ্যালুয়েশন। এরপর আমি যখন মেইনটেইন করতে চাই আমার সিস্টেমটা, সেটার মধ্যে হচ্ছে কিছু টাইপস আছে। দেয়ার ক্যান বি কারেক্টিভ মেইনটেনেন্স, মানে হলো আমি মেইনটেনেন্সটা আমার কেন অ্যারাইজ করতে পারে, এটার রিজন। সো দিস মাইট হ্যাপেন দ্যাট অলদো ইউর সিস্টেম ওয়াজ প্রপারলি টেস্টেড, কিছু রেয়ার কেসে অর লাইক কিছু কর্নার কেসেস থাকতে পারে যেটা মিস করা হয়েছিল, সো বাগস অ্যারাইজ করতে পারে। সো দ্যাট ক্যান বি আ কারেক্টিভ মেইনটেনেন্স, মানে বাগস গুলাকে আমি সরাই দিব। অ্যাডাপটিভ মেইনটেনেন্স, এমন হতে পারে যে আমার এনভায়রনমেন্ট, যেটা আমার এনভায়রনমেন্টে ভালো ছিল সেটা নতুন এনভায়রনমেন্টে আর চললো না, লাইক এমন কোন একটা অপারেটিং সিস্টেম বা এমন কোন একটা সফটওয়্যার এনভায়রনমেন্ট যেটা হয়তো নতুন এডিশন অর সামথিং লাইক দ্যাট। সো ওখানে আমার এত ভালো কাজ করছে না, সো তখন আমাকে ওই এডিশনের জন্য অ্যাডাপ্ট করতে হবে। দিস ইজ অ্যাডাপটিভ মেইনটেনেন্স। Perfective, expanding the system, like if I want, I can add new features to the system. This is also another kind of maintenance. Preventive, so this involves kiki restructuring or optimizing code and updating documentation. মানে আমি হচ্ছে গিয়ে এখনো কোনো বাগস আসে নাই, এখনো কোনো এরার্স আমি ফেস করি নাই, বাট তবুও আমি আমার সিস্টেমটাকে আর একটু এফিশিয়েন্ট এন্ড অপটিমাইজ করতে চাচ্ছি। সো সেটার জন্য এটাকে বলা হয় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। আমার যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়, আমি আমার ফিউচারে যেন আমার ডকুমেন্টেশন নিয়ে কেউ কমপ্লেন না করে, আমি এখনই ডকুমেন্টেশন আপডেট করে দিব, আমি এখনই কোডটাকে অপটিমাইজ করে দিব এন্ড রিস্ট্রাকচার করে ফেলবো। সো এই যে জিনিসগুলো পড়লাম, এগুলা হচ্ছে গিয়ে খুব লাইক কুইকলি আপনারা এই স্লাইডটা একবার রিভিউ করবেন, এর নিয়ে বেশি টাইম স্পেন্ড করার দরকার নাই, আমিও বেশি টাইম স্পেন্ড করলাম না। সো একবার রিডিং দিবেন এই পোর্শনগুলো, দ্যাটস মোর অর লেস ইনাফ। সো আমরা আজকে যেটা দেখবো মেইনলি সেটা হচ্ছে UML। ওকে, সো স্ক্রিন দেখা গেলে একটু বলেন। জি ম্যাম, যাচ্ছে। অলরাইট, সো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে SDLC এর ডিজাইন ফেজ। সো দিস ইজ দ্য ফেজ রাইট বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট, রাইট? সো উই হ্যাভ সিন how to gather information, requirements gathering আমরা দেখেছি, we have seen I mean feasibility study একটা পোর্শন দেখেছি আমরা, এটা ডিটেইল আমরা আরো দেখব পরে, এন্ড হলো আমরা বেঞ্চমার্ক অ্যানালিসিস দেখেছি, আমরা সাইট ম্যাপ, ফিচার লিস্ট ফিক্সেশন, এই সব জিনিসপত্র দেখে আসছি, আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন দেখে আসছি। এখন আমরা দেখব হলো কি ডিজাইন এন্ড দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইন। সো সিস্টেম ডিজাইন যেটা হলো আমরা ইমপ্লিমেন্টেশনের ঠিক আগে করি, it specifies a few things. So what does it exactly specify? Number one, system requirements.
So when we look at some design diagrams, so the system requirements become clear to us. So আমরা যখন ডিজাইন করতে যাই, আমাদের ওই ডায়াগ্রাম গুলো দেখে আমরা কি কি পেতে পারি, মানে কি কি অবটেইন করতে পারি, সেগুলাই আসলে এখানে লিখে দেওয়া আছে। So the first thing is system requirements. These are specified by the design phase as well. Secondly, the process flow. So the flow of the different processes within the system, those are also seen because of the design phase. The business rules, what kind of rules are to be followed in the business for the system. So those are also a part of the specification. Database design. So ERD হচ্ছে একটা diagram যেটা আসলে you have seen this in your database course, which was a prerequisite probably for this course. So I'm assuming that all of you know what ERD is. এজন্য আমরা আসলে ERD এই কোর্সে আবার দেখব না, এটা অলরেডি আপনারা দেখে আসছেন। So database design is also a specification. System visualization or UI design. So the user interface design, what is it going to look like? This is also a part of design. The system architecture, is it going to be a 2-tier architecture or a 3-tier architecture or cloud or MVC pattern, etc., model view controller. So all these different kinds of architectures can be specified with the help of architecture, system architecture specification. So it are actually designer একটা part. So আমরা যে ডায়াগ্রাম গুলো দেখবো মেইনলি ওগুলো হচ্ছে দুই টাইপের। So they are either object oriented design, যেটা successor actually UML diagrams, UML এর মধ্যে আসলে এগুলা পড়ে। আমরা structured designerও একটা ডায়াগ্রাম দেখবো। So different diagrams are basically two types. একটা হচ্ছে OO design, মানে হলো object oriented design, and the other is structured design. So object oriented design কি আমরা আসলে UML diagram দিয়ে আঁকতে পারি, মানে আমরা যে ডিজাইনটা অবজেক্ট ওরিয়েন্টেড বলি সেটাই আসলে আমরা ইউএমএল দিয়ে ডেসক্রাইব করি বা একে দেখাই। সো ইউএমএল বলতে আসলে আমরা এই ডায়াগ্রামগুলো বুঝাবো, এন্ড স্ট্রাকচার্ড ডিজাইন বলতে আমরা এই ডায়াগ্রামগুলো বুঝাবো। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এন্ড স্ট্রাকচার্ড ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা ইজ ভেরি লিনিয়ার অর মানে কি বলবো, ইটস কাইন্ড অফ অ্যাম্বিভ্যালেন্ট উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এন্ড স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর মধ্যে যে ডিফারেন্সটা। সো আমাকে আপনারা কেউ বলতে পারবেন যে ও ডিজাইন আর স্ট্রাকচার্ড ডিজাইনের মধ্যে কিরকম ডিফারেন্স হতে পারে? I mean, if you know the difference between OO programming and structured programming, then you are supposed to know this. So কেউ আমাকে এইটা বলেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এন্ড স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে বিভিন্ন মানে অবজেক্ট নিয়ে কাজ করা হয়, বিভিন্ন ক্লাস নিয়ে কাজ করা হয়, আর স্ট্রাকচার হচ্ছে বলা যায় প্লেন, যেটা আর কি একই ইয়েতে কাজ। আচ্ছা, স্ট্রাকচার, হ্যাঁ আপনার আনসারটা কারেক্ট, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ উই ওয়ার্ক উইথ ক্লাসেস এন্ড অবজেক্টস অর এন্টিটিস, and in structured programming actually we work with functions. So the building block of object oriented design is object or entity or class, and the building block of structured programming is function. So আপনারা এসপিএল এ আসলে ফাংশনের উপর অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ে আসছেন, এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আসলে আপনারা ক্লাসকে অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়ে আসছেন। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এন্ড স্ট্রাকচার ডিজাইন হ্যাভ সিমিলার ডিফারেন্সেস। মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ইজ ফোকাসড অন, আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, এই সিস্টেমের মধ্যে ক্লাসেস কি কি হবে, and the objects and the entities, I mean who will be responsible for what. So ওই অবজেক্ট গুলোর উপর ফোকাস করা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। And structured design হচ্ছে আমি ওই যে ফাংশনের কাজগুলা হচ্ছে structured design. So object oriented designer আন্ডারে কি কি পড়ে? Context diagram. They give a brief overview of like the entire system. খুবই এটা একদম level 0 data flow diagram এর উপরের ভার্সন, হাই লেভেল ভার্সন। সো কনটেক্সট ডায়াগ্রাম দিয়ে আমি যে সিস্টেমের কনটেক্সটটা বুঝতে পারি, যে কারা কারা অ্যাক্টর বা এন্টিটি, এন্ড ডেটাবেজের টেবলগুলা কি কি থাকবে, এন্ড জাস্ট দ্য প্রসেস, ওদের মধ্যে ডেটার ফ্লো বা ইন্টারনালি ডেটা কিভাবে ফ্লো হচ্ছে এত ডিটেইলে আমরা যাই না। বাট এখানে হচ্ছে আমরা কোনো বেসিক্যালি আমরা স্ট্রাকচার ডিজাইনে যাই না, আমরা এত ফাংশনালিটির উপর ফোকাস করি না। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে গিয়ে, এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে বিকজ এখানে কিছু ইন্টারাকশনের কথা আছে, বাট এখানে আমরা আসলে বেশি প্রায়োরিটি দেই অন দোজ, ওই যে একটা অ্যাক্টর কোন কাজের সাথে ইনভলভড, সো আসলে ওই অ্যাক্টর বা এন্টিটি সেটার উপর বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। সো ইউজ কেস ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। দেন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যদিও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইজ কি বলবো বিহেভিয়ারাল, এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যেও সাবডিভিশন আছে। সো যদিও অ্যাক্টিভিটি ডায়াগ্রামকে শুনতে মনে হয় স্ট্রাকচার টাইপের, বাট অ্যাকচুয়ালি ইটস নট স্ট্রাকচার্ড, অ্যাকচুয়ালি ইট ইজ অলসো অবজেক্ট ওরিয়েন্টেড। সুইম লেন ডায়াগ্রাম, এটাও আরেক
টাইপের, মানে এগুলো সব ডিটেলস আমরা পড়বো। ক্লাস ডায়াগ্রাম, সিআরসি, সিকোয়েন্স, স্টেট, ডিপ্লয়মেন্ট, উই উইল লার্ন অল অফ দিস। উই উইল অলসো সি ডেটা ফ্লো ডায়াগ্রাম, ইনফ্যাক্ট এটা আজকেই দেখবো। আর ইআর ডায়াগ্রাম তো আমরা দেখে আসছি ডেটাবেস ক্লাসে, সো এখানে আমরা দেখবো না। তারপরে হলো ডিসিশন ট্রি, ডিসিশন টেবল, স্ট্রাকচার্ড ইংলিশ, অল অফ দিস আর স্ট্রাকচার্ড ডিজাইন। তারপর হচ্ছে ইউআই ডিজাইন আর ভিজুয়ালাইজেশন, এটাও হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের পরে, বাট এখানে কিছু স্ট্রাকচার্ডের এলিমেন্টসও আছে। ওকে, সো ইউএমএল জিনিসটা কি? এটা মানে হলো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো ইউএমএল ইজ বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, বাট এটা আসলে কোডিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। সো এই ইউএমএল জিনিসটা দিয়ে আসলে আমরা যেটা করি, আমরা হলো ইউএমএল দিয়ে মানে বেসিক্যালি ইউএমএল ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লাইক সি প্লাস প্লাস, জাভা, ওরকম তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউএমএল না। ইউএমএল হচ্ছে একটা কি বলবো, ইটস আ পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা ছবি এঁকে এঁকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ করি। সো ইউএমএল ইজ আ পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ বলা যায় এটাকে। দিস ইজ নট আ প্রোগ্রামিং অর কোডিং ল্যাঙ্গুয়েজ। সো এটা দিয়ে আমরা কি করি, আমরা একটা সফটওয়্যারের ব্লু প্রিন্ট বানাই। ব্লু প্রিন্ট মানে হচ্ছে কি, আমরা একটা সিস্টেম বানাবো, ওইটার জাস্ট একটা বেসিক প্রাইমারি আইডিয়া, জিনিসটা এরকম দেখতে হবে। সো আপনি নিজেকে একটা আর্কিটেক্ট হিসেবে চিন্তা করতে পারেন, একটা সিস্টেমের আর্কিটেক্ট। সো ইউ হ্যাভ নট এক্স্যাক্টলি মেড দ্য এন্টায়ার সিস্টেম ইয়েট। আপনি যখন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করবেন, পারহ্যাপস ইউ আর এন ইঞ্জিনিয়ার, বাট ওয়েন ইউ আর ডিজাইনিং দ্য সিস্টেম ইউ আর আ সিস্টেম আর্কিটেক্ট। সো ইউএমএল হচ্ছে ওই সিস্টেম আর্কিটেকচারটা নিয়ে, মানে একটা সিস্টেম দেখতে কিরকম হবে, ব্লু প্রিন্টটা কিরকম হবে, ওইটা নিয়ে ডিল করে। সো কারেন্ট ইউএমএল এর ডিফারেন্ট ভার্সনস আছে। আমরা কারেন্টলি যে ভার্সনটা এখন আছে, আমরা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভার্সন 2.0। সো এই ভার্সনটা এগুলাকে নিয়ে আসলে কে ম্যানেজ করে? অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ, অথবা খুবই মানে ইন্টারেস্টিং একটা অ্যাব্রিভিয়েশন ওএমজি। এটা কি ম্যানেজ করে? এটা ম্যানেজ করে হচ্ছে ইউএমএল, এন্ড এটা ডিফারেন্ট ভার্সনস, এটা ডিফারেন্ট ডায়াগ্রামস এক্সেট্রা। সো এটাকে 2003 তে অ্যাকসেপ্ট করা হয়েছিল, যেই ভার্সনের মধ্যে 14টা ডায়াগ্রামস আছে। আবার এই ডায়াগ্রাম গুলাকে ডিভাইড করে স্ট্রাকচারাল এন্ড বিহেভিয়ারাল ভাগ করা যায়। তো এইটা নিয়ে কেউ কনফিউজড হবেন না যে এখানে যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম আছে, this is different from structured design. So don't get confused that structured design এর কথা এখানে বলা হচ্ছে, that's not true. UML diagrams মানে হচ্ছে এই যে UML এর আন্ডারে এইসব কিন্তু না, আরো কিছু ডায়াগ্রামস আছে, আমি এখন এই ফিগারটা দেখাবো। সো UML এর আন্ডারে যেসব ডায়াগ্রামস আছে ওগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, they are structural diagrams and behavioral diagrams. So আচ্ছা, আমি ওই স্লাইডটা শেয়ার করি, আমরা কিভাবে ডিভাইড করতে পারি ইনটু 2 সেটা দেখি। Okay, so this is basically the UML diagram classification. You have structural diagrams and behavioral diagrams. So structural diagrams এর মধ্যে আসলে অনেক টাইপের ডায়াগ্রামস আছে। You have package diagram, object diagram, component diagram, class diagram, deployment diagram, composite structure diagram, profile diagram. আর behavioral এর আন্ডারে অনেকগুলো আছে, state diagram, interaction, use case, activity, sequence, তারপরে টাইমিং এক্সেট্রা। সো UML ডায়াগ্রামের আন্ডারে আবার স্ট্রাকচারাল বিহেভিয়ারাল আছে। একটু খেয়াল করেন যে স্ট্রাকচারাল কিন্তু ওই স্ট্রাকচারটা না যেখানে ডেটা ফ্লো ছিল, তারপর ডিসিশন ট্রি ছিল। Those are not under structural diagrams because those are structured design. So নাম দুইটা সিমিলার হলেও দুইটা কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে structured design and these are structural diagrams under the UML criteria. So structural আর behavioral এর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, মানে বেসিক ডিফারেন্সটা কি বিটুইন স্ট্রাকচার্ড এন্ড বিহেভিয়ারাল, স্ট্রাকচারাল এন্ড বিহেভিয়ারাল? সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল বেসিক্যালি ফোকাসেস অন দ্য স্ট্রাকচার অফ দ্য সিস্টেম, মানে অবজেক্টস, অ্যাট্রিবিউটস, তাদের মধ্যে রিলেশনশিপ, এগুলার উপর বেশি ফোকাস হয়। যেমন ক্লাস ডায়াগ্রাম, এখানে আমি একদম ডিরেক্ট ক্লাস, কোন ক্লাস হবে, সেই ক্লাসের কি কি অ্যাট্রিবিউট থাকবে, দেন সেই ক্লাস, দুইটা ক্লাসের মধ্যে কি রিলেশনশিপ হবে, একদম ডিরেক্ট দেয়া থাকে ডায়াগ্রামগুলোতে। ইনফ্যাক্ট এগুলোর মধ্যে আমরা আসলে জাস্ট ক্লাস ডায়াগ্রামটাই দেখবো আর ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামটা দেখবো স্ট্রাকচারের মধ্যে। সো ওইখানে একদম জাস্ট এটার উপর ফোকাসটা থাকে যে কোন অবজেক্ট থাকবে, তাদের কি কি অ্যাট্রিবিউট থাকবে, কি কি ফাংশন থাকবে এক্সেট্রা। Whereas in behavioral diagrams এখানেও থাকবে, এখানেও অবজেক্টের কনসেপ্টটা থাকবে, but it focuses more on the dynamic behavior of the system. মানে স্ট্রাকচারাল ডায়াগ্রামকে বলা হয় স্ট্যাটিক। এখানে আসলে আমার সিস্টেমে কি কি চেঞ্জেস হচ্ছে সেটা এত ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে জাস্ট কি কি অবজেক্ট আছে, কি কি ক্লাস আছে, তাদের ফাংশনস কি কি, দ্যাটস ইট। বাট বিহেভিয়ারাল ডায়াগ্রামে আমার ডাইনামিক চেঞ্জটা বোঝা যায়, আমার সিস্টেমে কি কি চেঞ্জ হচ্ছে। লাইক আমার সিস্টেমের স্টেট হচ্ছে এখন এমন একটা স্টেট যেখানে জাস্ট আমি লগড ইন এরকম অবস্থায়, তারপর আমি এমন একটা স্টেটে গেলাম যখন আমি লগড আউট। সো ডিফারেন্ট স্টেটস অফ দ্য সিস্টেম আমরা বুঝতে পারি লাইক স্টেট ডায়াগ্রাম দিয়ে। তারপর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে হচ্ছে আমরা একটা কোন একটা সার্টেন অ্যাকশনের ফ্লোটা আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম দিয়ে আমরা
লাইক টাইমিংটা বুঝতে পারি যে এই টাস্কের পরে এই টাস্কটা হবে, সেটা কিভাবে হবে এইভাবে। So behavioral is kind of like a dynamic diagram and structural is a static diagram. It doesn't show the dynamic changes within the system that is shown in the behavioral diagrams. So these two are the UML diagram types. Okay, so object oriented design যখন আমরা মানে পড়তে যাই তখন actually since you have most of you have done, I think all of you have done OOP, right? এমন কেউ আছেন যারা OOP করেন নাই কোর্স? মানে আই ডোন্ট থিঙ্ক এমন কেউ আছেন যারা ওপি করেন নাই, বাট যদি এমন থাকে যে আপনারা ওপি কোর্সটা করেন নাই, আপনাদের কাছে ক্লাস তারপরে এসবের কনসেপ্ট জানা নাই, দেন অবশ্যই আমার মানে এখন আমি যেগুলো পড়াবো অ্যাকচুয়ালি আমরা ইউএমএল এ অনেক ওপির কনসেপ্ট ইউজ করব। সো যদি আপনাদের প্রবলেম হয় দেন অফকোর্স ইউ ক্যান অ্যাপ্রোচ মি ইন মাই কাউন্সিলিং, আর আমি হয়তো ডিটেইলে বলে দিব, বাট এখন আমি অ্যাজিউম করছি যে আপনাদের বেসিক আইডিয়াস গুলো আছে। আচ্ছা, সো আমি একটু রিভিউ করি জাস্ট ইন কেস যে ক্লাস বা অবজেক্ট বলতে আমি কি বুঝাচ্ছি। So when we talk about object-oriented design, so when we talk about object-oriented design, the primary keywords or the concepts of object-oriented design holo ki object. Object হচ্ছে একটা entity, যেটা হচ্ছে একটা basic building block. Class হচ্ছে blueprint of the object, মানে class হলো সেই অবজেক্টের টেমপ্লেটটা। মানে আমি একটা অবজেক্ট বানাবো স্টুডেন্ট 1 বা স্টুডেন্ট 2। সো আমি ধরে নিলাম যে ফর এক্সাম্পল স্টুডেন্ট 1 এর নাম হচ্ছে জন, স্টুডেন্ট 2 এর নাম হচ্ছে জেইন। তো আমি জেইন একটা অবজেক্ট, জন একটা অবজেক্ট, বা দুজনই তো আসলে স্টুডেন্ট, তার মানে দুজনেরই যে কমন টেমপ্লেটটা বা ব্লুপ্রিন্টটা সেটা হচ্ছে ক্লাস। সো স্টুডেন্ট ইজ আ ক্লাস এন্ড জেইন, জন, অ্যালিস এক্সেট্রা অল অফ দিজ আর অবজেক্টস। সো অবজেক্টগুলোর ব্লুপ্রিন্ট হচ্ছে ক্লাস। অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আমি যদি কোনো কিছুর ইনফরমেশন পুরোপুরি ডিসপ্লে না করতে চাই, ফর এক্সাম্পল আমি আসলে কোনো একটা ফাংশনের ডিটেইলস এক্সপ্লেইন করতে চাই না, জাস্ট নামটা রাখতে চাই, তখন ওটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেস দিয়ে ইউজ করতে পারি। আপনার একটু অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের কনসেপ্টটা একটু মনে করতে ট্রাই করেন, আমাদের এই কনসেপ্টগুলো ক্লাস ডায়াগ্রামে লাগবে। তারপরে হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 3 বেসিক প্রিন্সিপলস আছে: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। সো এইগুলার কিছু কিছু কনসেপ্ট আমাদের লাগবে, যেমন ইনহেরিটেন্স মানে হচ্ছে যে প্যারেন্টের কিছু অ্যাট্রিবিউট আমি নিয়ে নিতে চাই অ্যাজ আ চাইল্ড, বাট আমার অ্যাট্রিবিউট প্যারেন্ট পাবে না। ইট ডাজন্ট ওয়ার্ক বোথ ওয়েজ, ইট জাস্ট ওয়ার্কস ওয়ান ওয়ে। সো এটা হচ্ছে ইনহেরিটেন্স, প্যারেন্ট থেকে অনেক চাইল্ড কিছু ইনহেরিট করতে পারে। তারপরে হলো এনক্যাপসুলেশন, মানে আমি কোনো ইনফরমেশন হাইড করতে চাই, আমি পুরোপুরি ডিসপ্লে করতে চাই না, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। পলিমরফিজম মানে কি? ওই যে ফর এক্সাম্পল ওই যে আমরা যদি এমন করতে চাই যে একটা সেম ফাংশনের ডিফারেন্ট ফর্মস যদি থাকে, সো সেটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। সো তারপরে সাব ক্লাস পলিমরফিজম। সো এইসব কিছু কনসেপ্ট আসলে আপনারা যেটা করতে পারেন যে ক্লাস ডায়াগ্রাম বা কিছু শুরু হওয়ার আগে আমরা এগুলো একটু রিভিউ করতে পারি। সো আপনারা একটু আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো একবার নিজেরা রিভিউ করতে পারেন, আর এরপরেও যদি আপনারা প্রবলেম ফেস করেন তবুও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করবো, সমস্যা নাই। সো আমি যেটা বললাম যে এই নেক্সট ফিউ ক্লাসেস যদি আপনারা ফ্রি পান, তাহলে আমি যে কনসেপ্টগুলো বললাম এই মাত্র, যদি আপনারা ভুলে যেয়ে থাকেন, এমন হতে পারে আপনারা ওপি অনেক আগে করে আসছেন, তাহলে যদি ভুলে যেয়ে থাকেন একটু হালকা রিভিউ করেন, দ্যাটস ইট। আচ্ছা, সো ইউএমএল এর প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কনটেক্সট ডায়াগ্রাম। আচ্ছা, কনটেক্সট ডায়াগ্রাম যেটা করে সেটা হচ্ছে জাস্ট একদম একটা প্রসেস থাকবে, যে আমার সিস্টেমকে আমি জাস্ট একটা প্রসেস দিয়ে রিপ্রেজেন্ট করব। আমি এত ডিটেইলে যাব না, আমি একটা সিঙ্গেল প্রসেস দিয়ে রিপ্রেজেন্ট করব, আর কিছু এন্টিটি থাকবে। তো এই কনটেক্সট ডায়াগ্রামটা আসলে আই থিঙ্ক ইজিয়ার হবে বুঝতে যদি আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামটা আগে দেখে আসি। আই থিঙ্ক তো আমি জাস্ট কনটেক্সট ডায়াগ্রামটা কি সেটা বলে দেই, বাট এটা রুলস এন্ড হাউ টু ড্র ইট আমরা ডিএফডি এর পরে দেখব। So context diagram is basically it's a bird's eye view of the system. Okay, so আমরা একটা high level overview দেখতে পারি সিস্টেমের, একটা সিঙ্গেল প্রসেস দিয়ে আমরা ফুল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করি। So it contains only one process. Process মানে কি? Process হচ্ছে মানে একটা কাজ, a single activity in the process, মানে in the system. So যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা বলি প্রসেস। এখন পুরো সিস্টেমটাকে আসলে অনেক অ্যাক্টিভিটিতে ডিভাইডেড, তাই না? লাইক লগ ইন, লাইক সাইন আপ, তারপরে হচ্ছে সাপোজ রিভিউ, অ্যাড টু কার্ট, দেন লগ আউট এক্সেট্রা। অল অফ দিজ আর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আর প্রসেসেস। সবগুলাকে নিয়ে যদি আমি একটা প্রসেসে রিপ্রেজেন্ট করি, একটা হাই লেভেল প্রসেসে রিপ্রেজেন্ট করি, দ্যাট রিপ্রেজেন্টস দ্য হোল সিস্টেম,
দেন এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রামের প্রসেস হয়ে যায়। মানে কনটেক্সট ডায়াগ্রামে আসলে আমি একটা প্রসেস দিয়ে ফুল সিস্টেমকে ডিসক্রাইব করি। তো এটাকে বলা হয় প্রসেস 0, মানে যেটা হচ্ছে একদম হাই লেভেল ওভারভিউর প্রসেসটা, যেটাকে বলা হয় লেভেল 0 বা প্রসেস 0। সো প্রসেস 0-র সাথে আসলে আর কি কি থাকে কনটেক্সট ডায়াগ্রামে? দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, একটা হচ্ছে ডেটাবেসটা বা ডেটা। তো দে আর কানেক্টেড উইথ দ্য এক্সটার্নাল এন্টিটিস অ্যান্ড দ্য ডেটা। সো এক্সটার্নাল এন্টিটি মানে হলো লাইক আমি যে অ্যাক্টরের কথাগুলো বলছিলাম তারা হতে পারে, লাইক ইউজারের সাথে কানেক্টেড থাকতে পারে। ইউজাররা প্রসেসে ডেটা সাপ্লাইও করতে পারে, ডেটা রিসিভও করতে পারে। অ্যান্ড তারপরে হচ্ছে সেই কনটেক্সটের সাথে আবার এমন হতে পারে যে কিছু ডেটাবেস ওটার সাথে কানেক্টেড। সো এখন আসল কথা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রামে আমরা কি কি দেখাবো? কনটেক্সট ডায়াগ্রামে দেখাবো আমরা ওই যে অ্যাক্টর গুলা অ্যান্ড ওই সিস্টেমটা। সো যদিও ডেটাবেসের সাথে কানেক্টেড, সেটার ডিটেইল আমরা আসলে দেখবো ডেটা ফ্লো ডায়াগ্রামে। সো আপাতত মাথায় এটা রাখেন যে আমরা দেখাবো এক্সটার্নাল এন্টিটি অ্যান্ড দ্য প্রসেস। সো দিস ইজ জাস্ট দ্য বেসিক ডেফিনেশন অফ দ্য কনটেক্সট ডায়াগ্রাম। এটা রুল আপনারা এখনো হয়তো কিছুই বুঝতে পারছেন না, বিকজ আমি ডায়াগ্রামটা এখনো দেখাই নাই। এটা আমরা ডিএফডি এর পরে দেখবো। সো ডিএফডি জিনিসটা কি সেটা আমরা আগে এখন দেখে আসি। আমি কিন্তু অনেকগুলা স্লাইড শেয়ার করছি, আমি সবগুলোই আপডেট করে দিব। আই থিঙ্ক ইটস বেস্ট when you go through these slides. It's better if you simultaneously watch the recordings as well. আমি যে ফ্লোতে পড়াচ্ছি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। Okay, so now we will start data flow diagram. Data flow diagram জিনিসটা কি? এই জিনিসটা হলো এমন একটা ডায়াগ্রাম, এটা ফার্স্ট আমরা ডায়াগ্রাম দেখছি, এমন একটা ডায়াগ্রাম যেটা হলো আমার সিস্টেমে ডেটার ফ্লোটাকে ফোকাস করবে। মানে আমার ডেটাটা আসলে কি আমার কাছ থেকে গিয়ে ডেটাবেসে স্টোর হলো, নাকি ডেটাবেস থেকে আমি কোনো কিছু রিট্রিভ করলাম, সেটা কোন প্রসেসের মধ্যে দিয়ে গেল, এই সব জিনিসকে ফোকাস করাই হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামের কাজ। সো আই থিঙ্ক কাজটা সবাই বুঝতে পেরেছেন যে আমার কাজটা কি। The work is to focus on the flow of data or information in the system. It does not focus on the interaction of entities with the data or the interaction of entities with different actions. এগুলো আমার ফোকাস না। আমার ফোকাস হচ্ছে সিম্পলি ডেটার ফ্লোটা কিরকম হচ্ছে। সো এখানে ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট গুলো এত ইম্পর্টেন্ট না, এখানে শুধুমাত্র ওই যে আমার এই ডেটার ফ্লোটা আসলে ইম্পর্টেন্ট। সো এখন ডেটা ফ্লো ডায়াগ্রামের এলিমেন্টস গুলো কি কি, আমি একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম যে আঁকবো সেটার এলিমেন্ট গুলো কি কি থাকবে এন্ড তাদের সিম্বল গুলো কি কি। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ আ প্রসেস, যেটা ওই যে কনটেক্সট ডায়াগ্রামে আমি বলে আসলাম যে এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি বলতে পারি আমরা, এটা ভার্ব দিয়ে রিপ্রেজেন্টেড হয়। সো নাউন ভার্ব এই দুইটা দিয়ে মোটামুটি আমরা সবগুলো রিপ্রেজেন্ট করব। তো ভার্ব দিয়ে প্রসেসটা রিপ্রেজেন্টেড হয় আর বাকিগুলো নাউন দিয়ে রিপ্রেজেন্টেড হয়। মানে আমি একটা অ্যাক্টিভিটিকে আমরা যখন ডায়াগ্রামে দেখবো তখন আরো ক্লিয়ার হবে, ভার্ব দিয়ে প্রসেসের নামটা লিখি, কোন একটা ভার্ব বা কোন একটা ফ্রেজ থাকে, ভার্বের ফ্রেজ থাকে। আচ্ছা, সো দিস প্রসেস, এটার সিম্বলটা হবে এমন। সো দুই টাইপের সিম্বল হতে পারে, either it can be like this, like a rectangle with bent edges, or it can be a simple circle. But আমরা প্রেফার করব আমরা এরকম একটা ফিগার রাখতে। কনটেক্সট ডায়াগ্রামে সার্কেল দিয়ে ইউজুয়ালি আঁকা হয়, বাট মানে ডেটা ফ্লো ডায়াগ্রামে অবশ্যই আপনার এক্সাম বা কোথাও হলে সিম্বলটা এরকম হবে, প্রসেসের সিম্বলটা এমন হবে। সো দিস কন্টেইনস আ নাম্বার এন্ড আ নেম। তো এখানে একটা নাম্বার থাকবে, অবশ্যই সেটা 1 দিয়ে শুরু হবে, বিকজ 0 আসলে কনটেক্সট ডায়াগ্রাম ডিফাইন করে। সো আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম যখন নাম্বারিং করব আমরা 1 দিয়ে শুরু করব, 1.0, 2.0 এভাবে। সো 1 নাম্বার, একটা নাম্বার থাকবে। দেন হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা প্রসেসের ইউনিক নাম্বার থাকবে। আমি তো একটা ডেটা ফ্লো ডায়াগ্রামে অনেক প্রসেস দিব, সো ইচ প্রসেস উইল হ্যাভ আ ইউনিক নাম্বার। সো সিম্বল এর একটা নাম্বার থাকলো সাপোজ 1.0, দেন এটার একটা নাম থাকবে, এই প্রসেসের একটা নাম থাকবে। দেন হচ্ছে এর মধ্যে দিয়ে ডেটা ইদার আসবে অর যাবে অর বোথ। সো ডেটা হচ্ছে গিয়ে এখানে ইউজুয়ালি মানে যেটা ইউজুয়ালি হয় প্রসেসের দুই সাইডেই থাকে, মানে ডেটা ইনপুটও হয় আউটপুটও হয়। এখন এটার কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই যে কয়টা ডেটা আসবে বা কয়টা ডেটা বের হবে, এটা ফিক্সড নাই। এখানে আসলে অনেকগুলা ডেটাই আসতে পারে, অনেকগুলা ডেটাই যেতে পারে, বাট মানে এমনি কখনো প্রসেস একা থাকে না। মানে এমন কখনো হয় না যে এটার মধ্যে ডেটা গেল দেন সেই ডেটাটা কোথাও স্টোর হলো না, অথবা এর মধ্যে থেকে ডিরেক্ট ডেটা যাচ্ছে বাট আসলে ডেটা কোথাও থেকে আসে নাই। সো এটা ইউজুয়ালি হয় না যে একটা ইনপুট আছে বাট আউটপুট নাই, অথবা আউটপুট আছে বাট ইনপুট নাই, ইউজুয়ালি এটা হয় না। সো এটা হচ্ছে প্রসেস। হোয়াট ইজ ডেটা ফ্লো?
ডেটা ফ্লো হচ্ছে এই যে অ্যারো দিয়ে দেখানো হয় যে আমার ডেটাটা একদিক থেকে আরেক দিকে ফ্লো করছে। সো এই ডেটা ফ্লোর সিম্বলটা হচ্ছে একটা অ্যারো। এই অ্যারোর উপরে আমি ইউজুয়ালি একটা নেম অথবা ডিসক্রিপশন দিই, যেটা হচ্ছে আমার ডেটাটাকে বোঝায়। লাইক আমি হচ্ছে আমার লগ ইন ডেটা সাপ্লাই করছি, তাহলে এখানে লেখা থাকবে লগ ইন ডেটা। সো হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্যাট ডেটা, সেটা হচ্ছে এই অ্যারোর মধ্যে লেখা থাকবে। অ্যারোটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ফ্লো অফ ডেটা। ডিরেকশনটা দিয়েও বোঝানো হয় যে কোথা থেকে কোন ডিরেকশনে ডেটা ফ্লো যাচ্ছে। ডেটা স্টোর মানে হলো ওই ডেটাবেজের টেবলটা। সিম্পল ভাষায় আপনি যে ডেটাবেসটা বানিয়েছেন সেই ডেটাবেসের ডিফারেন্ট টেবল আছে, এক একটা টেবল হচ্ছে আমি এই ডেটা স্টোরে রিপ্রেজেন্ট করি। লাইক ইউ হ্যাভ আ স্টুডেন্ট টেবল, দেন দেয়ার উইল বি আ সিম্বল লাইক দিস, এন্ড এখানে আপনি স্টুডেন্ট লিখে দিবেন। তো ডেটা স্টোর মানে অন্যান্য সিম্বলসও আছে ডেটা স্টোরের জন্য, বাট আমরা এই সিম্বল ইউজ করব। আমি আবারও বলি যে আমরা যত ডায়াগ্রাম শিখছি এটার আপনি ডিফারেন্ট কনভেনশনস পাবেন। You will find many different techniques of drawing the same diagram, but আমি যেসব conventions বলে দিচ্ছি আপনি এক্স্যাক্টলি এই কনভেনশন ফলো করবেন। সো ডেটা স্টোর হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এখানেও ডেটা ফ্লো ক্যান কাম ইন অর গো আউট। এখানেও ইট কন্টেইনস আ নাম্বার এন্ড আ নেম। আচ্ছা, এক্সটার্নাল এন্টিটি ইট কন্টেইনস আ নেম। এক্সটার্নাল এন্টিটি হলো ওই যে অ্যাক্টর চিন্তা করতে পারেন, যারা হলো এক্সটার্নাল টু মাই সিস্টেম। সো একটা জিনিস একটু খেয়াল করেন যে একটা external entity doesn't necessarily have to be a human being or a single person. It can also be another system. So if another system supplies input to my system, then that other system can also be an external entity. So external entity doesn't essentially have to be a person. It can be a group of people, an organization, or an inanimate object that is a system. সো যে কোনো কিছু এক্সটার্নাল এন্টিটি হতে পারে যারা আমাকে কিছু ইনফরমেশন দেয় অথবা আমার সিস্টেম থেকে কিছু ইনফরমেশন নেয়। সো এখানে জাস্ট একটা নাম থাকবে, এখানে কোনো নাম্বারিং থাকবে না। আর আরেকটা কনভেনশন হচ্ছে আপনারা প্রসেসের নেম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন, বাট রেস্ট অফ দ্য প্রসেসের নেম থাকবে হচ্ছে গিয়ে লোয়ার কেস লেটার্সে। সো জাস্ট বিগিনিং এর লেটারটা হবে আপার কেস আর বাকি সব লোয়ার কেস। আর ডেটা ফ্লোর কি নাম দিবেন ডাজন্ট ম্যাটার, মানে কি কেস থাকবে ডাজন্ট ম্যাটার, বাট ডেটা স্টোর অ্যান্ড এক্সটার্নাল এন্টিটি ক্যাপস লকে থাকতে হবে অলওয়েজ। মানে হলো আপার কেস লেটার্সে লিখতে হয় সবগুলা, ডেটা স্টোরেও অ্যান্ড এক্সটার্নাল এন্টিটিতেও। আচ্ছা, রুলস অফ ডিএফডি আমরা অন্য জায়গা থেকে পড়বো। এখানে আসলে এখানে এই রুলগুলো অ্যাপ্লিকেবল, যে অ্যানালিস্ট শুড নেম এন্ড নাম্বার প্রসেসেস ফর ইচ রেফারেন্স, মানে প্রত্যেকটা প্রসেসের জন্য নেম এন্ড নাম্বার থাকবে, ফাইন। ডিরেকশন অফ ফ্লো হচ্ছে টপ টু বটম এন্ড লেফট টু রাইট, দিস ইজ অলসো ফাইন। When a process is exploded into lower level details, they are numbered. এই জিনিসটা আপনারা এখন বুঝবেন না, আমরা যখন ডিএফডি এর মানে এই এক্সপ্লোশন ইনটু লোয়ার লেভেল ডিটেইল দেখবো তখন বুঝবেন। নেম অফ ডেটা স্টোরস আর রিটেন ইন ক্যাপিটাল লেটার, বাট এন্টিটি গুলো আসলে ক্যাপিটাল লেটারে লেখা হয়। আপনাদের আরো কিছু ওয়েল ডিফাইন্ড রুলস আছে, ওগুলো আমি একটু পরে যাচ্ছি। আগে আমাদের মানে ওগুলো আমরা ডায়াগ্রাম পড়তে পড়তে দেখলে আসলে বুঝতে পারবেন। আচ্ছা, এর আগে ডিএফডি এর বেনিফিটস গুলো কি কি হবে? দে উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড বিকজ ডিএফডি আসলে দেখবেন ফিগারটা খুবই সহজ, পড়তেও সহজ, আঁকতেও সহজ। It makes the design phase easier. The process of the entire system can be determined easily. মানে হলো আমি একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আঁকলে আমার জন্য ওই সিঙ্গল প্রসেস কনটেক্সট ডায়াগ্রাম আঁকা আসলে অনেক সহজ, and this is easier to make. আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। Let's assume that you are given the following scenario. So assume that ELMS এ আপনারা জাস্ট এই চারটা টাস্ক করতে পারেন। টাস্কগুলো কি কি? An admin can add or modify members, and the modifications are stored in the member table in the database. Both students and teachers can log in, and this process gets information from the member table for verification purpose. Students can get course materials, which are retrieved from the course material table, and teachers can add or update course materials, and the modification is updated in the course material table. তো আমাকে এটা বলেন যে এখানে ডেটা স্টোর কয়টা হবে and কি কি হবে? এটা হচ্ছে ইজিয়েস্ট কোয়েশ্চেন, এটা আই থিংক সবাই পারবেন। এই সিনারিওটা দেখে আমাকে একটু বলেন যে ডেটা স্টোর কয়টা হবে। ডেটা স্টোর খেয়াল আছে? ডেটা স্টোর হচ্ছে আমার ডেটাবেজের টেবল গুলা, তারাই হচ্ছে ডেটা স্টোর, মানে ডেটাবেসটা সেটা রিপ্রেজেন্ট করা। তো আমাকে তাহলে এই কোয়েশ্চেনটা দেখে বলেন যে ডেটা স্টোর গুলো কি কি হবে। স্টুডেন্ট টিচার। আচ্ছা, ডেটা স্টোর গুলো স্টুডেন্ট টিচার হবে। আর কেউ কি কিছু মনে করেন যে ডেটা স্টোর কি হতে পারে? কোর্স ম্যাটেরিয়াল। কোর্স ম্যাটেরিয়াল। আর কোনো ডেটা স্টোর আছে? স্টুডেন্টের ইনফরমেশন মানে মেম্বার টেবিল। মেম্বার টেবিল, এক্স্যাক্টলি।
অ্যাকচুয়ালি আপনাদের কোয়েশ্চেনে টেবল দিয়ে তো বলেই দেওয়া আছে যে আমি কাদের কাদের টেবলে রাখবো। মানে দ্য থিং ইজ আমাকে প্রথমে যেই আপনি বললেন যে স্টুডেন্ট টিচার, ওরা আসলে এন্টিটি, হ্যাঁ। সো ওদের ইনফরমেশনটা ইয়েস দে উইল বি ইন আ ডেটা স্টোর। সো এখানে যেটা করা হয়েছে মানে এই কোয়েশ্চেনে যেটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে এনি মেম্বার, সেটা স্টুডেন্টই হোক না টিচারই হোক, ওদের ইনফরমেশন একটা কমন মেম্বার টেবিলে থাকবে। সো মেম্বার টেবিলটাই আসলে একটা ডেটা স্টোর। আমাকে স্টুডেন্ট টিচার আলাদা করে রাখতে হবে না। I can keep both the information of student and teacher in the member table. So এটা তো আসলে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। সো আমরা কোয়েশ্চেন দেখে এটা বুঝতে পারছি। মোরওভার কোর্সের ইনফরমেশন আমরা কোথায় রাখবো? কোর্স মেটেরিয়াল টেবল। সো এখানে যদিও লেখা আছে ডিরেক্ট টেবল দিয়ে, আপনার ফাইনাল এক্সামে বা অন্য মিড টার্মের কোয়েশ্চেনে নাও থাকতে পারে। সো টেবল যে অলওয়েজ লেখা থাকবে এটা চিন্তা করেন না, বাট আপনাদের কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে আসলে টেবলগুলো কি কি হবে। এখানে তো আপনাদের কনভিনিয়েন্সের জন্য ক্যাপিটাল লেটারেই দিয়ে দেওয়া আছে। সো আসলে আমার ডেটা স্টোরগুলো কি হচ্ছে? মেম্বার অ্যান্ড কোর্স মেটেরিয়াল অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন। আচ্ছা, এন্টিটি কারা হবে? Student, teacher, স্টুডেন্ট টিচার, ভেরি গুড। course. আচ্ছা, কোর্স কি এন্টিটি হবে? কোর্স কি আমাকে কোনো ইনফরমেশন দিবে বা আমার থেকে কোনো ইনফরমেশন নিবে? কোর্স কি এক্সটার্নাল টু দ্য সিস্টেম এমন কিছু জিনিস, নাকি আসলে আমি কোর্সের ডেটা সাপ্লাই করব? জি, data supply. সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার পয়েন্ট অফ ভিউ। আপনি ক্লাসের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছেন যে আমি যখন একটা ক্লাস ডায়াগ্রাম বা আমি যখন কোড লিখবো তখন তো আমি কোর্সকে একটা ক্লাস লিখবো। ইয়েস, দ্যাট ইজ কমপ্লিটলি কারেক্ট। বাট ইন ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা ওগুলোতে ফোকাস করি না যে ক্লাস কি কি হবে। তাদের সবাইকে আমরা এন্টিটি বানাই না। আমরা এন্টিটি শুধুমাত্র তাদের বানাই যারা কোনো ইনফরমেশন সাপ্লাই করবে অথবা কোনো ইনফরমেশন রিসিভ করবে। সো দ্য অ্যাক্টরস ইন দ্য সিস্টেম, দে উইল বি দ্য এন্টিটি। সো আমরা যদি দেখি যে in this case, আচ্ছা অ্যাডমিনও থাকবে, আই মিসড ইট। অ্যাডমিন হচ্ছে কি করতে পারবে? অ্যাড অর মডিফাই মেম্বার্স করতে পারবে। সো আর তারা আসলে ওই মেম্বার ইনফরমেশন সাপ্লাই করবে। আচ্ছা, তাহলে লেটস লুক এট দ্য সলিউশন। এন্টিটি কারা হলো? অ্যাডমিন, স্টুডেন্ট অ্যান্ড টিচার, অ্যান্ড দ্য ডেটা স্টোরস আর মেম্বার অ্যান্ড কোর্স মেটেরিয়াল। সো এখানে ডেটা স্টোর এভাবে দেওয়া আছে, বাট লাইক আই সেড আপনারা এই কনভেনশনটা ফলো করবেন, আপনারা এভাবে ডেটা স্টোর দিবেন। ওকে, সো অলসো এন্টিটির নামগুলা, আচ্ছা সো ডেটা স্টোরের নামগুলা ক্যাপিটালে লেখা মাস্ট। এন্টিটির নামগুলো আপনারা ক্যাপিটাল লিখতে পারেন, নাও লিখতে পারেন, বাট ইট ইজ প্রেফার্ড ইফ ইউ রাইট ইট ইন ক্যাপস লক। বাট প্রসেসের নেমগুলো আর কি জাস্ট ফার্স্ট লেটারটা আর কি ক্যাপিটাল হয়। ওকে, সো ফার্স্ট পয়েন্টটা কি বলছে? অ্যান অ্যাডমিন ক্যান অ্যাড অর মডিফাই মেম্বার্স অ্যান্ড দ্য মডিফিকেশনস আর স্টোরড ইন দ্য মেম্বার টেবল অফ দ্য ডেটাবেস। সো এখানে আমার অ্যাক্টিভিটিটা কি একটু বলেন তো এই ফার্স্ট পয়েন্টে? অ্যাকশনটা Add or modify member. add or modify members, very good. So add member or modify member যেটাই লিখেন এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো মার্ক কাটা যাবে না। আপনি যদি জাস্ট add লিখেন বা add or modify লিখেন, doesn't matter. সো এইখানে আর কি সেই প্রসেসের নামটা থাকবে এন্ড উপরে কি থাকবে? নাম্বারটা। আপনারা চাইলে একটা ডিটেইল ডেসক্রিপশনও দিতে পারেন, এটা একটা অপশনাল স্টেপ, প্রসেসে না দিলেও সমস্যা নেই। ওকে, সো অ্যাকশনটা হবে প্রসেসটা। প্রসেস নাম্বার 1 হলো অ্যাক্টিভিটি 1 which is add or modify member. আচ্ছা, সো দিস উইল বি মাই প্রসেস নাম্বার 1। এখন এখানে কি বলা হয়েছে? an admin can add or modify members and the modifications are stored in the member table of the database. সো এই যে add member অ্যাকশনটাতে করা হচ্ছে, the admin is performing this action of adding the members or modifying the members. For this ওদের কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে না, লাইক মেম্বারের ইনফরমেশন প্রোভাইড করতে হবে না। সো সেই ইনফরমেশনটা আসলে এই ডেটা ফ্লো দিয়ে দেখানো হয়ে থাকে। তো ইট ইজ বেটার ইফ ইউ সিম্পলি রাইট আ নাউন। এখানে কিন্তু ভার্ব ফ্রেজ দেয়া আছে, লাইক আই সেড অনেক কনভেনশনস আছে। ইট ইজ বেটার ইফ ইউ ইউজ আ নাউন ফর দিস। মানে এখানে তো ভার্ব থাকছে, এখানে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা প্রসেস হলো একটা ভার্বের ফ্রেজ। অ্যাড হচ্ছে একটা ভার্ব, লগ ইন হচ্ছে একটা ভার্ব, ভিউ হচ্ছে একটা ভার্ব, আপডেট হচ্ছে একটা ভার্ব। তারপরে এন্টিটি কিন্তু নাউনস, অ্যাডমিন, স্টুডেন্ট, টিচার, মেম্বার, কোর্স মেটেরিয়াল, সব নাউন। আচ্ছা, ডেটার যে ফ্লোটা, এটার মধ্যে ইউজুয়ালি ইনফরমেশনের নামটা লেখা থাকে। দ্যাটস ওয়াই ইউজুয়ালি দিজ আর রিপ্রেজেন্টেড ইন নাউন। সো ইট ইজ বেটার ইফ ইউ সিম্পলি রাইট ইনফরমেশন অর মেম্বার ইনফরমেশন ওভার হিয়ার। তারপর এখানে মেম্বার ইনফরমেশন ওভার হিয়ার, এটা লিখলে বেটার। এটা এই কনভেনশনটা ইউজুয়ালি বেটার ফলো করা হয়। সো অ্যাডমিন থেকে কিছু ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে অ্যাড মেম্বার প্রসেসে। সেই ইনফরমেশনগুলো আসলে কি? ওই যে একটা টিচারের নাম, তারপরে তার সাপোজ আইডি বা এজ অর সামথিং এক্সেট্রা, যা যা ইনফরমেশন থাকে। তারপর স্টুডেন্টের নেম, আইডি, ইনফরমেশন, সেকশন এক্সেট্রা। সো অল অফ দিস ইনফরমেশন আর প্রোভাইডেড বাই দ্য অ্যাডমিন
টু দ্য প্রসেস। এই যে অ্যাড মেম্বার করলো, এই প্রসেসে কিছু ডেটা ইনপুট হলো। দেন এটাও বলা হয়েছে যে দ্য মডিফিকেশনস আর স্টোরড ইন দ্য মেম্বার টেবল অফ দ্য ডেটাবেস। সো এই যে আমি যে অ্যাড করলাম, এখন যে আমার সিস্টেমে চলে আসছে নতুন টিচার এন্ড স্টুডেন্ট, এই ইনফরমেশনটা এখন আমার কোথায় পাঠাতে হবে? মেম্বার টেবিলে পাঠাতে হবে। সো দ্য ডিরেকশন অফ দ্য ডেটা ফ্লো উইল বি ফ্রম দ্য অ্যাডমিন টু দ্য প্রসেস অ্যান্ড দেন ফ্রম দ্য প্রসেস টু দ্য ডেটা স্টোর। জাস্ট এই পোর্শনটা বুঝতে সমস্যা আছে এমন কারো আছে ক্লাসে? মানে পয়েন্ট নাম্বার 1 যেটা, an admin can add or modify members and the modifications are stored in the member table of the database. এইটা হচ্ছে আমি এই পোর্শনটুকু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই পোর্শন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, so now let's move to point number 2. Both students and teachers can log in and this process gets information from the member table for verification purpose. আচ্ছা, আমরা প্রথম পার্টটা দেখি। both students and teachers can log in. ওকে, সো তার মানে আসলে আমার স্টুডেন্ট এন্টিটিও থাকবে, টিচার এন্টিটিও থাকবে, অ্যান্ড লগ ইন নামের একটা কমন প্রসেস থাকবে। সো একটু খেয়াল করেন যে যদিও এন্টিটি দুইটা, আমি দুজনের জন্য আলাদা করে দুইটা লগ ইন প্রসেস লিখবো না, আমি একটা কমন প্রসেসে আসলে দুজন থেকেই ডেটা ফ্লো নিতে পারি। সো লগ ইন হচ্ছে একটা কমন প্রসেস থাকবে, এটার নাম্বার থাকবে 2, অ্যান্ড এই লগ ইনটা হচ্ছে একটা মানে একটা প্রসেস। So the student will supply login information to the login process. The teacher will also supply login information to the login process. So এই পর্যন্ত আমাদের কাজ শেষ। Next, this process gets information from the member table for verification purpose. কথাটার মানে হলো the student supplies their name and password, right? Teacher ও সাপ্লাই করছে name and password login এর জন্য। But এই যে আমি যে নাম দিলাম তার সাথে একটা পাসওয়ার্ড দিলাম, আমার পাসওয়ার্ডটা কি কারেক্ট নাকি না, এই চেকটা সে কোথা থেকে করে? এই যে আমি যখন অ্যাডমিন থেকে ইনফরমেশন দিচ্ছিলাম তখন আমি আসলে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দুইটাই দিয়ে রেখেছি। সো all those information they are stored in the member table. এখন আমি যখন স্টুডেন্ট থেকে লগ ইন করতে চাবো, আমার তো অবশ্যই ওই ভেরিফিকেশনটা লাগবে that the email that I entered corresponds to the password that I also entered. So the password that I entered মানে যে ইনফরমেশনটা স্টুডেন্ট থেকে আসলো, সেই ইনফরমেশনটা আমার ভেরিফাই করতে হবে কার সাথে? যে ইনফরমেশনটা মেম্বার টেবলে আছে আগে থেকে দেয়া, সো যাতে অন্য কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করতে পারে। সো ওই ইনফরমেশনটা আসলে আমার মেম্বার টেবল থেকে আসবে। সো এইটার জন্য ডেটা ডিরেকশন হবে ফ্রম দ্য মেম্বার টু দ্য লগ ইন প্রসেস। একটু খেয়াল করেন যে ডেটা ডিরেকশনটা কিন্তু উল্টা, বিকজ এখন আমি লগ ইন করার সময় তো মানে সাইন আপ করতে আপনি ইনফরমেশন স্টোর করেন, বাট লগ ইন করার সময় তো আমি আসলে ইনফরমেশন রিসিভ করব to check whether the information that I input that I supplied as input is correct or not. So এখানে ডেটার ফ্লোটা হবে হচ্ছে মেম্বার থেকে লগ ইনের দিকে ইনফরমেশন। সো স্টুডেন্টের কেসেও সেম, টিচারের কেসেও সেম। সো যদিও স্টুডেন্ট এন্ড টিচার দুজনই লগ ইন করবে, দুজনেরই ভেরিফিকেশন লাগবে, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ 2 ডেটা ফ্লোস ফ্রম মেম্বার টেবল। 1 ডেটা ফ্লো ইজ ইনাফ। একটা ডেটা ফ্লো দিয়ে আসলে বোঝাচ্ছে যে ফর বোথ স্টুডেন্ট এন্ড টিচার। সো এটা হলো আমাদের পয়েন্ট নাম্বার 2। এইটা সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে এটার ইন্টারপ্রিটেশনটা এই টেবলে নিয়ে আসলাম? Did everyone get this part? Yes, ma'am. Okay, so now let's go to point number 3. Students can get course materials which are retrieved from the course material table. তার মানে আসলে এখন আসলে এন্টিটি ফুললি ইনফরমেশন রিসিভ করবে, সে কোনো ইনফরমেশন সাপ্লাই করবে না। Student entity will only receive information about the course. And how will that information come to them? Through a process, definitely. We receive information type একটা process থাকবে। So এখানে দেখা যাচ্ছে যে ওই যে view course material. This is a process number 3. And এখান থেকে the student will receive the course material. They will receive the data or information about the courses. So they will be retrieved from the course material table. আচ্ছা, তো এই প্রসেসটা তো আসলে কোর্স ইনভেন্ট করতে পারে না, তাই না? সো ওই মানে তার তো কোনো জায়গা থেকে ইনফরমেশনটাকে পেতে হবে টু সাপ্লাই, তা না হলে এই প্রসেসটা ইট ক্যানট জাস্ট ক্রিয়েট ইনফরমেশন আউট অফ নোওয়্যার। দ্য ইনফরমেশন ইজ প্রেজেন্ট ইন দ্য কোর্স ম্যাটেরিয়াল টেবল। সো কোর্স ম্যাটেরিয়াল টেবল থেকে সে ডেটা নিয়ে দেন সেটাকে পাঠাবে স্টুডেন্ট টেবলে। সো ডেটা ডিরেকশন হচ্ছে ভিউ কোর্স ম্যাটেরিয়াল থেকে স্টুডেন্ট অ্যান্ড অলসো ফ্রম কোর্স ম্যাটেরিয়াল টু ভিউ কোর্স ম্যাটেরিয়াল। সো এখানে হচ্ছে ওই ডেটাটা থাকবে। আচ্ছা, তারপরে হলো teachers can add or update course materials and the modification is updated in the course material table. এখানে আবার ডেটা ডিরেকশন উল্টা হয়ে যাবে, বিকজ এখানে টিচার হচ্ছে গিয়ে ইনফরমেশন সাপ্লাই করছে। সো দ্য 4th process is update course materials. এই যে
add or update course materials. So এটা হচ্ছে এখানে 4 নাম্বার হবে, and the information is supplied by the teachers, so the direction of data will be from the teacher to the update course materials process, and after this update টা যাবে course material data store. So এটা ছিল হচ্ছে point number 4, and this is the entire data flow diagram of this particular system that has only 4 আর কি features, মানে 4টা কাজ করা যায়। তো সবাই কি এই ডেটা ফ্লো ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন? এটা খুবই সিম্পলিস্টিক একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম। Did everyone understand this data flow diagram? Is there any question regarding this? আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা অ্যাকচুয়ালি রুলস গুলা দেখে ফেলি। আমরা অন্য আরেকটা সিনারিও আছে, আমরা কিছু আরো এক্সাম্পল দেখবো, বাট এর আগে আমরা ডেটা ফ্লো এর আরো কিছু ইম্পর্টেন্ট রুলস দেখে ফেলি। এগুলো হচ্ছে ট্রিক্স, মানে এগুলো ফলো করলে আসলে আপনাদের ভুল হওয়ার চান্স খুবই কম। মানে এগুলো খুবই কমন মিস্টেকস দ্যাট পিপল মেক ডিউরিং এক্সামস, বাট এই রুলগুলা প্রপারলি ফলো করলে আসলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। সো আমরা তাহলে দেখি যে ওকে, সো দিজ আর সাম মানে ভেরি গুড রুলস অফ ডিএফডি, যেগুলো দেখলে আসলে আমাদের ভুল হওয়ার চান্স কম। সেটা হচ্ছে, আচ্ছা, ফার্স্টলি 4টা সিম্বল আছে, এটা তো আমরা জানি, প্রসেস, এক্সটার্নাল এন্টিটি, দ্য ডেটাবেস অর টেবল মানে হলো ডেটা স্টোর, এন্ড দ্য ফ্লো অফ ডেটা। এই 4টা তো আমরা দেখে আসছি। প্রসেস হচ্ছে ওই যে মিডলের অ্যাকশনটা, এক্সটার্নাল এন্টিটি হচ্ছে ওই যে যেই অ্যাক্টর গুলা থাকে সিস্টেমে, দ্য ডেটাবেস অর দ্য টেবল হচ্ছে দ্য ডেটা স্টোর, এন্ড দ্য ফ্লো অফ ডেটা ওই যে অ্যারো দিয়ে দেখানো হয়। তো ডেটাবেস আর এক্সটার্নাল এন্টিটি গুলো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, এই কনভেনশন ফলো করবো। আর প্রসেসের নেমিং হবে the first letter of each word in the capital, the first letter of each word will be in capital letter and the other letters will be lowercase. আচ্ছা, DFD starts from top left and ends at bottom right, মানে আমি টপ লেফট থেকে শুরু করবো আর শেষ করবো বটম রাইটে। ওকে, সো আমি বটম রাইট থেকে আসলে কাজ শুরু করবো না। আমি যে আগের এক্সাম্পলটা বললাম, টিচার স্টুডেন্ট, মানে স্টুডেন্ট যদি আমি রাইট হ্যান্ড সাইডে এন্টিটি দিয়ে আমি শেষ, মানে অ্যাডমিন আমি রাইট হ্যান্ড সাইডে এন্টিটি দিয়ে আমি শেষ করতাম উইথ টিচার স্টুডেন্ট দিয়ে একদম লাস্টে গিয়ে ডেটা স্টোর একদম টপ লেফটে থাকতো, তাহলে আমার ডায়াগ্রামটা ভুল হতো। সো আমার শুরু করতে হবে টপ লেফটে, শেষ করতে হবে বটম রাইটে। আচ্ছা, কিছু কিছু জিনিসের মধ্যে কখনো কোনো ডিরেক্ট কানেকশন থাকতে পারবে না। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ডেটাবেস থেকে ডেটাবেস মানে দুইটা ডেটা স্টোরের মধ্যে কখনো কোনো ডিরেক্ট কানেকশন থাকবে না, অবশ্যই তাদের মধ্যে একটা প্রসেস থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে স্টুডেন্ট টেবল থেকে কিছু ইনফরমেশন কোর্স টেবিলে ট্রান্সফার করব, তাহলে অবশ্যই আমি স্টুডেন্ট টেবল থেকে কোর্স টেবিলে ডিরেক্ট কোনো অ্যারো দিতে পারবো না। এটা 100% একটা মিস্টেক, এটা করা যাবে না। স্টুডেন্ট টেবল থেকে কোর্স টেবিলে যদি আমি কোনো ইনফরমেশন পাঠাতে চাই, দ্যাট উইল হ্যাভ টু হ্যাপেন থ্রু আ প্রসেস। সো আমি নতুন একটা প্রসেস লিখবো, ট্রান্সফার ইনফরমেশন, দেন ওটার মধ্যে দিয়ে যাবে। আসল কথা হচ্ছে গিয়ে যে কোনো ডেটা ফ্লো যখন হবে, ইট মাস্ট গো থ্রু আ প্রসেস। সো ডেটাবেস টু ডেটাবেস কোনো ডিরেক্ট কানেকশন থাকবে না। there can be a connection, but it has to be indirect through a process. আবার এইটা মনে করেন না যে ডেটাবেস থেকে এন্টিটি হলো, দেন এন্টিটি থেকে ডেটাবেস, এটাও কিন্তু করা যাবে না। আসল কথা হচ্ছে তাদের মধ্যে একটা প্রসেস থাকতেই হবে। ডেটাবেস টু এন্টিটি, এটা করা যাবে না, মানে একটা এন্টিটির সাথে ডেটাবেসের কোনো কানেকশন দেওয়া যাবে না। এক্সটার্নাল এন্টিটি, লাইক আমি হচ্ছে স্টুডেন্ট টেবিলে কিছু ইনফরমেশন আপডেট করব, সো আই ক্যানট সিম্পলি গিভ অ্যান অ্যারো ফ্রম স্টুডেন্ট টু দ্য টেবল। It has to happen through a process. So update information নামে একটা process দিয়ে, then I have to transfer data from me to the table. Or if I want to retrieve some information from the table, that also has to happen through a process. So basically, I cannot give a direct connection between a database and an entity. Finally, there can be no direct connection between an entity and an entity. Like I want to give some information to the teacher. একটা স্টুডেন্ট একটা টিচারকে কোনো ইনফরমেশন দিবে, এটার জন্য I cannot give a direct connection between a student entity and a teacher entity. That also has to go through a process, like supply information, something like that. So আসল কথা হচ্ছে যে আমি কখনোই প্রসেস মাঝে রেখে কোনো কানেকশন ড্র করতে পারবো না between
data stores, entities, and in between them. Okay, so always তাদের মধ্যে একটা প্রসেস থাকতে হবে। প্রসেস থেকে আরেকটা প্রসেসে ইনফরমেশন ট্রান্সফার করা যায়, দিস ইজ অ্যালাউড। প্রসেস থেকে আমি চাইলে ডেটাবেজেও ইনফরমেশন পাঠাতে পারবো, এন্টিটিতেও, আবার অন্য প্রসেসেও। Similarly, I can receive information from databases, entities, and from other process. No problem. Okay, each process and sub-process must have a name and number. Sub-process কি আপনারা এখনো বুঝছেন না, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। বাট প্রত্যেকটা প্রসেসের জন্য কি থাকবে, আসলে নামও থাকবে আর নাম্বারও থাকতে হবে। তো আমরা যে এক্সাম্পলটা দেখলাম, আমরা আরেকটাও এক্সাম্পল দেখবো। এর আগে হচ্ছে আমি আরো কিছু একটু রুল বলে দিই। সেটা হচ্ছে ডিএফডি এলিমেন্টস তো কি কি আমরা দেখে আসলাম, যে প্রসেস থাকবে, ডেটা ফ্লো থাকবে, ডেটা স্টোর থাকবে, এক্সটার্নাল এন্টিটি থাকবে। তো এগুলার মাল্টিপল কনভেনশনসও থাকতে পারে, এখানে দেখানো আছে। লাইক আই সেড, যে প্রসেস এভাবেও দিতে পারবেন, আবার ওভালেও দিতে পারবেন। এটা হচ্ছে ডি মার্কো অ্যান্ড ইয়র্ডন সিম্বল। বাট আমরা যেটা করবো, আমরা গেইন অ্যান্ড সার্সন সিম্বলটা ফলো করব। সো আমরা এই কনভেনশনটা ফলো করব। অ্যান্ড প্রসেসের কেসে লেখা আছে দেখেন, আর নাম্বার থাকবে অবশ্যই, আর নেম থাকবে which is a verb phrase. So this must be a verb phrase, যেটা হলো আমার প্রসেসের নামটা থাকতে হবে। It cannot be a noun or anything else. So একটা verb অথবা verb phrase। তো I think আপনারা সবাই পড়ে আসছেন, verb phrase মানে হলো পুরা ফ্রেজটা মিলে যদি একটা অ্যাকশন বা একটা কাজ রিপ্রেজেন্ট করে, then it is a verb phrase. So like এর আগে যে এক্সাম্পলটা দেখলাম যে add information, this is a verb phrase because the entire phrase is basically focused on the adding part. আমি একটা কিছু অ্যাড করছি। সো এটা ইজি হ্যাক হচ্ছে, আপনারা প্রথম ওয়ার্ডটাকে ভার্ব রাখবেন, তাহলে আসলে ইজি হয়ে যাচ্ছে। তারপরে হলো ওয়ান অর মোর আউটপুট ডেটা ফ্লোজ, ইউজুয়ালি ওয়ান অর মোর ইনপুট ডেটা ফ্লো। সো এখান থেকে ডেফিনেটলি আউটপুট ডেটা ফ্লো থাকবে, ইনপুটও থাকবে। Every data flow has a data flow যেটা, it has a name, the name is a noun. So the example we saw, it had verbs. So don't follow that convention. এখানে exactly যেটা বলা আছে সেটা করবেন। The data flow has a name which is a noun. It may have a description. If you want, you can give a description. If not, then no problem. One or more connections to a process. So every data flow must have a connection to a process. সেটা এই দিকেও হতে পারে, রাইটেও হতে পারে, লেফটেও হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে। আসল কথা হচ্ছে যে একটা ডেটা ফ্লো এর দুইটা এন্ড আছে, যে কোনো একটা এন্ডে দেয়ার মাস্ট বি আ প্রসেস। এইটাই কিন্তু আমাদের এই যে আগের রুলটা, এই যে এই রুলটা, নো কানেকশন বিটুইন দি আদার্স, মানেই হলো আমরা যে কোনো ডেটা ফ্লো দিলে তার একদিকে নিশ্চয়ই প্রসেস থাকতে হবে। তা না হলে তো কি হয়ে গেল, যে দুই দিকে ইদার ডেটাবেস, না হয়তো দুই দিকে ইদার এন্টিটি, অর একদিকে এন্টিটি একদিকে ডেটাবেস, দ্যাট ইজ নট অ্যালাউড। সো ডেটা ফ্লো এর দুইটা এন্ড থাকবে, এর মধ্যে একটা এন্ডে অবশ্যই প্রসেস থাকতে হবে। সো যখন আপনারা ডেটা ফ্লো ডায়াগ্রামটা আঁকবেন, ফাইনালি চেক করার সময় দেখবেন যে আপনি কি দুইটা এন্ডে একটাও প্রসেস নাই এমন আছে, তার মানে ডেফিনেটলি আপনার ডায়াগ্রামটা ভুল। ওকে, তারপরে হলো ডেটা স্টোর হ্যাজ আ নাম্বার, ইয়েস। সো ইন দিস কেস D1 দিয়ে বোঝাচ্ছে ডেটা স্টোর 1, a name, and the name is a noun. আচ্ছা, তারপরে ডেসক্রিপশন, ওয়ান অর মোর ইনপুট ডেটা ফ্লোজ, ইউজুয়ালি ওয়ান অর মোর আউটপুট ডেটা ফ্লোজ, মানে এখানে ইনপুটও থাকবে আউটপুটও থাকবে। বাট এটা ইজ নট মানে একদম ফিক্স না যে এখানে যে ইনপুটটা যাবে আবার এখান থেকে যে আউটপুট আসতেই হবে, এইটা গ্যারান্টিড না। হাউএভার ইনপুট থাকতেই হবে, মানে একটা ডেটাবেজে কোনো ইনপুট নাই বাট আউটপুট আছে, এইটা হতে পারবে না। মানে এটা আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনি ডেটাবেজে কোনো ইনপুটই দিলেন না, তবু এখান থেকে ডেটা তাহলে আসবে কোথা থেকে? So data store must have some kind of input supplied from your entity, unless particularly and explicitly specified in your question যে এটা ডেটাবেস থেকে আসছে। আপনি নিজে থেকে কখনো অ্যাজিউম করবেন না যে ডেটা স্টোরে কোনো ইনপুটই হয় নাই বাট সেখান থেকে আউটপুট আসছে, এটা হওয়ার কথা না। তারপরে every external entity has a name which is a noun and a description. Description is obviously optional. সবগুলোর কেসে আসলে description optional. So these are more or less the basic rules of DFD, and আমরা একটা ছোট এক্সাম্পল দেখলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একটা আরো এক্সাম্পল দেখবো, দেন এখান থেকে কনটেক্সটে কিভাবে যেতে হয় সেটা দেখবো, কিভাবে এক্সপ্লোশন ইনটু লোয়ার লেভেলস করতে হয় সেটাও দেখবো। আপনাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। সো আমি এই স্লাইডগুলো আপলোড করে দিব যাতে আপনাদের সুবিধা হয় নেক্সট ক্লাসে দেখে আসতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন বা কিছু না থাকলে আপনারা যেতে পারেন।